আজ আমাদের নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা সকলের যৌথ প্রচেষ্টায় ওয়েবিনার শুরু করা হয়েছে। প্রথমেই আমি প্রিন্সিপাল স্যারকে তার মূল্যবান সময় ও উপস্থিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে সাথে আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই ওয়েবিনারটা শুরু করতে চলেছি। প্রথমে আমি আমাদের প্রিন্সিপাল স্যারকে কিছু বক্তব্য বলার জন্য অনুরোধ করছি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে স্যার। আমি প্রথমেই নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিভাগকে ধন্যবাদ জানাই। ইতিহাস বিভাগের সমস্ত অধ্যাপক, অধ্যাপিকা এবং থার্ড সেমিস্টারে যারা ইতিহাসে অনার্স নিয়ে পড়ছো, সম্ভবত এখানে যারা পার্টিসিপেট করছো সবাই ইতিহাসে অনার্স, তাই তো? নাকি জেনারেল কোর্সে আছো? আমি ধরে নিচ্ছি যে ইতিহাস ডিপার্টমেন্টে অনার্সের সবাইকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি যে এটা আবার একটা নতুন দিক শুরু হলো, সূচনা আর কি, যে কলেজে স্টুডেন্টস ওয়েবিনার। আশা করি এর পরবর্তী বিভিন্ন ডিপার্টমেন্টও এই ধরনের ওয়েবিনার করবে এবং যেটা করছে তারা সম্ভবত সিলেবাসকে কেন্দ্র করে আর কি মনে হয়, আমি জানি না, যে সিলেবাস ভিত্তিক মনে হয় এটা স্টুডেন্ট ওয়েবিনার। এবং এখানে ছাত্র বা ছাত্রীরা তারা নিজেরা বলবে, নিজেরা কোশ্চেন করবে। এবং আজকে যে বিষয়টা সেটা হচ্ছে যে বিজয়নগর এম্পায়ার এ গ্লোরিয়াস পাস্ট, অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্য একটা মহিমান্বিত সাম্রাজ্য, মহিমান্বিত অতীত আর কি, বিখ্যাত অতীত। সেই নিয়ে ছাত্রছাত্রীরা আলোচনা করবে। নিশ্চয়ই সিলেক্টেড স্পিকার আছে, আর অন্যান্যরা যারা আছে তারা দর্শক শ্রোতা, তারা প্রশ্ন করবে। যেভাবে আমাদের বিভিন্ন ওয়েবিনার হয়, আমার সম্ভবত তারই একটা রেপ্লিকা হবে আর কি, যে ছাত্রীদের মধ্যেই তারা স্পিকার হবে। তারাও আমরা বলবো ডিস্টিংগুইশড স্পিকার অথবা উড বি ডিস্টিংগুইশড স্পিকার, তারা বলবে। আর তার যারা সহপাঠী বা সহপাঠিনী তারা কোশ্চেন করবে চ্যাট বক্সে, সম্ভবত এই পরিকল্পনায়। এবং আমি আশা করব যে এই ওয়েবিনারের শেষে ইতিহাস বিভাগের যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা আছেন, ডিপার্টমেন্টাল হেড আছেন, নির্মল হাতি, ডক্টর সুতপা সাহা মিত্র, অধ্যাপক অখিল সরকার, অধ্যাপিকা তারামণি তরফদার এবং অধ্যাপিকা শ্রাবন্তী দাস, তারাও এই ওয়েবিনারের শেষে তাদের যে উইকনেস ছিল, উইক পয়েন্ট আর কি, সেইগুলো তারা দেখাবে, যাতে করে পরবর্তী ওয়েবিনার আরো ভালোভাবে হয়। অর্থাৎ ভালো হলেও প্রশংসা করবে, খারাপ হলেও কোথায় খারাপ, কি করলে ভালো, এই ধরনের টিপসগুলো এই ইতিহাস বিভাগের শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, অধ্যাপিকা তারা বলবেন। আশা করি এই ওয়েবিনারটা খুব সাকসেসফুল হবে এবং এটাই নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে প্রথম ডিপার্টমেন্টাল ওয়েব সেমিনার এবং থার্ড সেমিস্টারে চলতে থাকবে। পরবর্তী ডিপার্টমেন্টও আশা করি ইতিহাস ডিপার্টমেন্টকে ফলো করবে। এই বলে আমি আমার নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের থার্ড সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীকে আমার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আর যারা উদ্যোগ নিয়েছেন, ব্রেন চাইল্ড যারা, এই ওয়েবিনারে স্টুডেন্ট ওয়েবিনার, ইতিহাস বিভাগের অধ্যাপক অধ্যাপিকাকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। স্যারকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থিত করার জন্য। এরপর আমরা আমাদের ইতিহাস বিভাগের
প্রধান অধ্যাপক নির্মল হাটি স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব। আমি প্রথমেই আমাদের কলেজের প্রিন্সিপাল মশাই বা চিফ গেস্ট অধ্যক্ষ স্বপন রায় মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করি। তিনি চিফ গেস্ট হিসেবে কাজ করুন থাকুন এবং আমার যারা সহকর্মী ইতিহাস বিভাগের সবাইকে এবং যদি অন্য বিভাগের কেউ এসে থাকে তাদের তো আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর ইতিহাস বিভাগের সকল ছাত্র ছাত্রীদিকে আমি আমার ভালোবাসা, স্নেহ, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর স্যার যেটা বললেন যে এটা নতুন জিনিস, নতুন কিছু নয়, এর আগে কলেজে অনেকবারই হয়েছে। 1,500 টাকা করে অ্যালট করা হতো প্রতি ডিপার্টমেন্টকে। আমাদের ডিপার্টমেন্টও করেছে। সে আনন্দই একটা আলাদা ছিল। কলেজে করার একটা আনন্দ, সেখানে খাওয়া দাওয়া, সেখানে পেন ডিস্ট্রিবিউট করা এবং শুভেচ্ছা বিনিময় সবাইকে কাছে দেখে করা, তার আনন্দই একটা আলাদা ছিল। বা আমরা 1,500 টাকার পড়া না করে অনেক সময় আমি নিজেও আমার পকেট থেকে খরচ করে সব খাইয়েছি, আনন্দ পেয়েছি। এটা গর্ব করে বলার কিছু নেই, এটা একটা আনন্দ পেয়েছি, খুব আনন্দ পেয়েছি। আর ডিপার্টমেন্টাল সেমিনারে শুধু এক্সপার্টরা কথা বলে যাবেন আর ছাত্ররা শুনে যাবে সেই শূন্য কুম্ভের গুপ গুপ করে কাহিনী, বাইপোলার প্রসেস এডুকেশন, সে না হয়ে এখন যে ট্রাইপোলার প্রসেস এডুকেশন সেই প্রসেসে এগুচ্ছে। এতে আমি খুব গর্বিত, আনন্দিত। আর এখন সাউথ ইস্ট এশিয়া নিয়ে খুব গবেষণা চলছে, কাজ চলছে, যেমন মালয়েশিয়া, তারপরে ফিলিপাইন্স, এইসব কান্ট্রিগুলো নিয়ে খুব কাজ চলছে। এককালে এইগুলোকে যে সময়টার কথা বলা হচ্ছে তখন বলদ্বীপ, জগদ্বীপ এইসব বলা হতো। তা তখন সামুদ্রিক এইসব জায়গাগুলো, সামুদ্রিক ল্যান্ডস, এই জায়গাগুলো সঙ্গে ভারতবর্ষের একটা যোগাযোগ বিজয়নগর সাম্রাজ্য রেখেছিল। বিজয়নগর সাম্রাজ্যের এই গ্লোরিয়াস দিকটা খুবই বড় দিক। চীনের সঙ্গে সম্পর্ক রাখা, আমার মনে হয় ব্যক্তিগতভাবে মালয়েশিয়ার টিন ইন্ডাস্ট্রির সঙ্গেও বোধহয় যোগাযোগ ছিল বোধহয়। এখন বর্তমান রিসার্চে সেটা প্রতিফলিত হয়নি, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি চিন্তা করে দেখছিলাম যে মালয়েশিয়ার টিন ইন্ডাস্ট্রির সঙ্গে এরা যুক্ত ছিল কিনা। এরকম সব অনেক ব্যাপার। আর ব্যবসা বাণিজ্য, তারপরে চারটে যে বংশ বিজয়নগর সাম্রাজ্যের, সঙ্গম, তুলু, এরকম যে বংশ, আরবিডু যে অংশগুলো, এবং তুলুপ বংশের কৃষ্ণদেব রায়ের ভূমিকা, এগুলো আমাদের ছাত্রছাত্রীরা তাদের কথা সবই তুলে ধরবে, তাদের বক্তব্যের মাধ্যমে সব আমরা শুনবো। আশা করব খুব ভালো সেমিনার হবে, সেমিনার খুব সুন্দর হবে এবং আমাদের নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে এটা একটা গর্বের বিষয় হয়ে দাঁড়াবে। এই কথাটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য, আবার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার এই মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থিত করার জন্য।
আজকে আমাদের আলোচ্য বিষয় বিজয়নগর এম্পায়ার এ গ্লোরিয়াস পাস্ট। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে বিজয়নগর সাম্রাজ্যের উত্থান সুলতানি যুগের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। মোহাম্মদ বিন তুগলক কামকিল্য জয় করেন এবং হরিহর ও বুক্ক নামে দুই সঙ্গম পুত্রকে দিল্লিতে নিয়ে আসেন এবং তাদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেন। সুলতান চেয়েছিলেন তাদের দিয়ে দাক্ষিণাত্যে একটি মুসলমান শক্তির কেন্দ্র গড়ে তুলবেন। সেই উদ্দেশ্যে তিনি হরিহর এবং বুক্ককে আনাগুন্দির শাসক হিসাবে নির্বাচন করেছিলেন। এমতো অবস্থায় হরিহর এবং বুক্ক আনাগুন্দির দুর্গের যে বিপরীত দিক, সেখানে 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য সুপ্রতিষ্ঠিত করেন এবং হরিহর এবং বুক্ক তাদের পিতা সঙ্গমের নাম অনুসারে এই বংশের নামকরণ করেছিলেন সঙ্গম রাজবংশ। কিন্তু আমরা দেখতে পাই যে বিজয়নগরে পরপর 4টি রাজবংশ রাজত্ব করেছিল। এক্ষেত্রে সঙ্গম, সালুব, তুলুব আর বিদু এরকম 4টি বংশ রাজত্ব করে। তো আমাদের আজকের যে বিষয় বিজয়নগর এম্পায়ার এ গ্লোরিয়াস পাস্ট, তো এটা সম্পর্কে আমাদের ইতিহাস বিভাগের সহপাঠী মির্জা বালকে আমি কিছু বলার জন্য, বিজয়নগরের নগরায়ণ সম্পর্কে বলার জন্য তার হাতে আমি মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করলাম। নমস্কার, আমার নাম স্নিগ্ধা বালো। আমার টপিক বিজয়নগর সাম্রাজ্যের নগরায়ণ। বিজয়নগর সাম্রাজ্য ছিল দক্ষিণ ভারতের একটি মধ্যযুগীয় সাম্রাজ্য। পর্তুগিজরা এই সাম্রাজ্যকে বিজনাগা রাজ্য নামে অভিহিত করে। 1336 খ্রিস্টাব্দে হরিহর ও তার ভ্রাতা বুক্কা রায় এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। চতুর্দশ শতাব্দীর শেষ ভাগে দক্ষিণ ভারতে ইসলামী আক্রমণ প্রতিহত করে এই সাম্রাজ্য নিজস্ব প্রভাব বিস্তারে সক্ষম হয়। এই সাম্রাজ্য তার রাজধানী বিজয়নগর নামে চিহ্নিত। বর্তমানে কর্ণাটক রাজ্যে হাম্পিতে এই শহরের ধ্বংসাবশেষ বর্তমানে একটি বিশ্ব ঐতিহ্য স্থল। মধ্যযুগীয় ইউরোপীয় পর্যটক ডোমিঙ্গো পেজ, ফার্নান্ডেজ ও নিকোলো ডি কান্টি প্রমুখের রচনা এবং স্থানীয় সাহিত্য থেকে এই সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে জানা যায়। বিজয়নগরের শক্তি ও সমৃদ্ধির প্রমাণ মিলেছে পুরাতাত্ত্বিক খনন কার্যের মাধ্যমে। এই সাম্রাজ্যের শ্রেষ্ঠ নিদর্শন হাম্পি। 1646 সাল পর্যন্ত এই সাম্রাজ্যের অস্তিত্ব ছিল। তবে 1565 সালে দাক্ষিণাত্যে সুলতানের নিকট যুদ্ধে পরাজিত হয়ে এই সাম্রাজ্যের পতন হয়। মধ্যযুগে দক্ষিণ ভারতে সমুদ্র ও স্থল বাণিজ্য যেভাবে সম্প্রসারিত হয়, তার ফলে বিভিন্ন ধরনের শিল্পকেন্দ্র বিভিন্ন স্থানে গড়ে ওঠে এবং বাণিজ্যের জলপথ ও স্থলপথের সূত্র ধরে বিভিন্ন স্থানে শহর ও নগরের উৎপত্তি ঘটে। বিদেশি পর্যটকদের বিবরণলিপি ও সমকালীন ও প্রায় সমকালীন সাহিত্য হতে বাণিজ্যিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যে নগরগুলি গড়ে উঠেছিল তার বিবরণ পাওয়া যায়। আমরা ইতিপূর্বে কতগুলি সমুদ্র উপকূল সহ নগর কেন্দ্রের উল্লেখ সম্পর্কে আলোচনা করব। বৈদেশিক বিবরণ হতে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী শহর বিজয়নগর শহর সহ ছোট বড় অনেকগুলি শহরের পরিচয় পেয়েছি। তাছাড়া বিভিন্ন প্রদেশের রাজধানী শহরের পরিচয় পেয়েছি, যেমন আর্গা, ইক্কিরি, বিদনুর, শ্রীরঙ্গপত্তন, পেনুকোন্ডা, উদয়গিরি, কোন্দাভিডু, মাদুরাই, তাঞ্জাভুর। আবার কতগুলি বিখ্যাত তীর্থস্থানের পরিচয় পেয়েছি, যেমন কোল্লুর, বানভাসি, শ্রীশৈলম, কালহস্তি, তিরুপতি, চিদম্বরম, শ্রীরঙ্গম, রামেশ্বরম। এছাড়া আরো কয়েকটি শহরের পরিচয় পাওয়া যায়, যেমন বঙ্কাপুর, জারসোপ্পে এবং সাগর। আবার উত্তরে বাহামনি রাজ্যের শাসকদের রাজধানী শহরের পরিচয় পেয়েছি, যেমন বিদর, বিজাপুর, গুলবর্গা এবং গোলকোন্ডা। এইসব নগরগুলির মধ্যে কতগুলি নগরের বিস্তারিত বিবরণ দেওয়া যেতে পারে। বিদর শহরটি সম্পর্কে রুশ পর্যটক নিকিতিন লিখেছেন যে বিদর শহরটি ছিল হিন্দুস্তানে বাহমনি সুলতানদের দ্বারা অধিকৃত অঞ্চলের মধ্যে সর্বশ্রেষ্ঠ। মাহমুদ গাওয়ান শহরটিকে এক সাংস্কৃতিক পীঠস্থানে পরিণত করেছিলেন। শহরটি ছিল জনবহুল।
বিজয়নগর শহরটি ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী। আব্দুর রাজ্জাক হলেন প্রথম বিদেশি যিনি 1443 খ্রিস্টাব্দে বিজয়নগর শহর পরিদর্শন করেন এবং তিনি বিজয়নগর শহরের একটা সুন্দর বিবরণ দিয়েছেন। শহরটিতে অসংখ্য বাজার ও দোকান ছিল। শহরটি ছিল লোকারণ্য। শহরটি প্রাচীর দ্বারা ঘেরা ছিল। শহরের মধ্যস্থলে ছিল রাজার বসবাস। রাজার বসবাসের প্রাসাদ। প্রাসাদের সম্মুখে 4টি বাজার ছিল। তিনি বলেছেন দেশ বিদেশের বণিকরা আসতো এবং বিভিন্ন পণ্যদ্রব্য কেনা বেচা করত এই দেশে। এমনকি তিনি সুন্দর গন্ধ টাটকা গোলাপ বিক্রি হতে দেখেছিলেন। বারবসা দ্বিতীয় কৃষ্ণদেব রায় তার রাজত্বকালে বিজয়নগর পরিদর্শন করেছিলেন। তিনি লিখেছেন বিজয়নগর শহরটি সমতল ভূমিতে অবস্থিত ছিল ও প্রাকার দ্বারা ঘেরা ছিল এবং চারিদিকে নদী ও পর্বত দ্বারা বেষ্টিত ছিল। নিকোলো কন্টি বলেছেন বিজয়নগর শহরের পরিধি ছিল 60 মাইল দীর্ঘ এবং পর্বতমালার পাদদেশ পর্যন্ত প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। শহরের অস্ত্র ধারণ করার মতো 90,000 লোক ছিল। ভারতের অন্য কোনো নরপতি বিজয়নগর থেকে শক্তিশালী ছিলেন না। বিজয়নগরের আদিবাসীদের অবস্থা ছিল সচ্ছল এবং বহু সংখ্যক বণিক এখানে বসবাস করত। বহু বিদেশি বণিক এখানে নিয়মিত যাতায়াত করতেন এবং নিজের ইচ্ছামতো থাকতে পারতেন ও চলে যেতে পারতেন। প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা ছিল। এখানে কোনো রকম ধর্মীয় বাধা ছিল না। বিজয়নগরের শহরে ও শহরের নিকটে হীরকের খনি ছিল। বিজয়নগর শহরটি ফুলে ফুলে পরিপূর্ণ ছিল। ফলের প্রচুর প্রাচুর্য ছিল। আঙুর, কমলা লেবু, কাঁঠাল ইত্যাদি অত্যন্ত সস্তা ছিল। বিজয়নগরের পর ইক্কেরি শহরটি ছিল খুবই উন্নত। চৌদাপ্পা এই শহরের একটি বাজার ও একটি শস্য ভাণ্ডার নির্মাণ করেছিলেন। পশ্চিম কর্ণাটকে অবস্থিত বিদনুর শহরটি ধনী ও জনকীর্ণ। বিদনুর শহরের রাস্তার দুধারে কারিগরি ও পেশাদারি শিল্পী বসবাস করত। ইক্কেরির পর স্থল বাণিজ্য কেন্দ্র হিসেবে যে শহরটি গুরুত্ব অর্জন করেছিল সেটি হলো সাগর। সাগর ছিল পরিকল্পিত শহর এবং বাণিজ্য কেন্দ্র হিসাবে এর সততার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এর ফলে দেশের বিভিন্ন স্থান হতে এই শহর দলে দলে মানুষের পণ্য কেনাবেচা করতে সমবেত হন। কিছু ধনী ব্যবসায়ী এখানকার উৎপাদিত পণ্যদ্রব্য দেশের দূরবর্তী স্থানে রপ্তানি করত। সাগর শহরটি থেকে যেসব পণ্যদ্রব্য রপ্তানি হতো তার মধ্যে উল্লেখযোগ্য ছিল গোলমরিচ, বস্ত্র, লোহা ও খাদ্যশস্য প্রভৃতি। এগুলি ছাড়াও চন্দন কাঠ ছিল দক্ষিণ ও পূর্বের সব থেকে গুরুত্বপূর্ণ বাণিজ্য পণ্য। জারসোপ্পা ছিল আরেকটি গুরুত্বপূর্ণ নগর এবং এই শহরের নামকে অক্ষয় রেখেছে বিখ্যাত সরবতী জলপ্রপাত। এখানে পর্যাপ্ত গোলমরিচ উৎপাদিত হতো এবং এই শহরটি ছিল গোলমরিচ ব্যবসার সব থেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র। এইভাবে উপরিউক্ত আলোচনা হতে দেখা যায় বিজয়নগর সাম্রাজ্য মধ্যযুগে প্রারম্ভকালেই ব্যবসা বাণিজ্য ও মন্দিরকে কেন্দ্র করে নগরায়নের সূচনা হয়েছিল এবং এই নগরগুলিকে কেন্দ্র করে একদিকে অভ্যন্তরীণ বৈদেশিক বাণিজ্য সম্প্রসারিত হয়েছিল, অপরদিকে তেমনি শহরগুলি বিজয়নগরের এক উন্নত নাগরিক জীবনের সূত্রপাত ঘটিয়েছিল। কেমব্রিজ ঐতিহাসিক বার্টন স্টোন তার গ্রন্থে জানিয়েছেন যে বিজয়নগর নামকরণের পিছনে বিজয়নগর শহরের শাসকদের বিজয় কীর্তির ইতিহাস খুঁজে পাওয়া যায়। তার এই নামের পেছনে ভিক্টোরি অফ সিটিজ অর টাউন লাইফ কম কাজ করেনি। এছাড়াও 1516 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণদেব রায়ের আমলে আগত পায়েস লিখেছেন বিজয়নগরের নগর দুর্গটি পর্তুগালের রাজধানী লিসবনের দুর্গ থেকে বড় আকারের। তিনি আরো জানিয়েছেন হোয়াট আই স ফ্রম দেন সিম to me as large as Rome and very beautiful to the sight. ধন্যবাদ। স্নিগ্ধাকে অসংখ্য ধন্যবাদ তার এই বক্তব্যের জন্য। এরপর আমাদের সামনে বিজয়নগরের কৃষ্ণদেব রায়ের ভূমিকা সম্পর্কে বলবে দেবারতী রায়। তাকে আমি মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করছি।
বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায়ের ভূমিকা। বর্তমান তামিলনাড়ু রাজ্যের অন্তর্গত বেলারি জেলার তুঙ্গভদ্রা নদীর দক্ষিণ তীরে 1336 খ্রিস্টাব্দে গড়ে ওঠে বিজয়নগর সাম্রাজ্য। রাজা কৃষ্ণদেব রায় ছিলেন সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ নরপতি। তিনি শুধু বিজয়নগর সাম্রাজ্যেই নয়, মধ্যযুগের ইতিহাসে অন্যতম এক শ্রেষ্ঠ স্থানের অধিকারী ছিলেন। তার রাজত্বকালেই বিজয়নগর সাম্রাজ্যের এক গৌরবময় অধ্যায়ের সূচনা হয়েছিল। তুলুক বংশের তৃতীয় শাসক কৃষ্ণদেব রায় 1509 সালে সিংহাসনে আরোহণ করেন। এই সময় বিজয়নগরের গৌরব ও সমৃদ্ধি চরম শিখরে আরোহণ করেন। সম্রাট কৃষ্ণদেব রায় কন্নড় রাজ্যের রামরামন, অন্ধভোজ, মরুরায়া গান্ডা ও জগন রাজ্যের রাজ্য স্থাপক আচার্য উপাধি নেন। নির্ভীক ও সুচতুর যোদ্ধা কৃষ্ণদেব রায়ের সিংহাসন আরোহণের সাথে সাথে বিজয়নগরের সাম্রাজ্যের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং বাহমনি সুলতান মামুদ শাহকে পরাস্ত করেন। কৃষ্ণদেব রায় 1512 সালে রায়চুর দুর্গ অধিকার করেন এবং গুলবর্গা দুর্গ ও বিদর দুর্গ নিজের দখলে আনেন। কৃষ্ণদেব রায় দক্ষিণ মহীশূরের পলিগড়দের পরাস্ত করেন এবং কাবেরী নদীর দুই শাখার মধ্যবর্তী বদ্বীপে অবস্থিত শ্রীরঙ্গপত্তম দুর্গ ও শিবসমুদ্রম দুর্গ দখল করে নেন। কৃষ্ণদেব রায় উড়িষ্যার রাজা গজপতি রুদ্রদেবকে পরাস্ত করে উদয়গিরি ও কোন্ডবিডু দুর্গ দখল করেন। এই সময় তার সাথে শ্রী চৈতন্যদেবের সাক্ষাৎ হয়। কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে বিজয়নগর সাম্রাজ্যের সম্প্রসারণ বহু দূর পর্যন্ত বিস্তৃত হয়। পূর্বে বিশাখাপত্তনম থেকে দক্ষিণে কন্যাকুমারিকা ও পশ্চিম দক্ষিণে কোঙ্কণ পর্যন্ত তা সম্প্রসারিত হয়। মুঘল সম্রাট বাবর যখন উত্তর ভারতের বেশিরভাগ অঞ্চল শাসন করেছিলেন, তখন কৃষ্ণদেব রায় ছিলেন দাক্ষিণাত্যের সবচেয়ে শক্তিশালী সম্রাট এবং এক বিস্তৃত সাম্রাজ্যের অধিপতি। কৃষ্ণদেব রায় বরাবরই পর্তুগিজদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন। তার রাজনৈতিক বিচক্ষণতার চরম পরিচয়দায়ক। পর্তুগিজ গভর্নর আলবুকারের সাথে সন্ধি করে তিনি আরব দেশ থেকে আমদানিকৃত সমস্ত ঘোড়া কেনার ব্যবস্থা করেন। পর্তুগিজদের ভাইকর দুর্গ পুনর্নির্মাণে অনুমতি দেন এবং বিজয়নগর শহরে জল সরবরাহকে উন্নত করতে পর্তুগিজ দক্ষতাকে কাজে লাগান। এমনকি তিনি বিজাপুরের সাথে যুদ্ধে একটি পর্তুগিজ বাহিনীকে কাজে লাগান। পর্তুগিজ পর্যটক পায়েজ কৃষ্ণদেব রায়ের ব্যবহারে ও শাসন দক্ষতার উচ্ছ্বাসিত প্রশংসা করেছেন। কৃষ্ণদেব রায়ের শাসনের কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন। কৃষ্ণদেব রায় বলেন, রাজা কূটনীতিতে পারদর্শী ব্যক্তিদের সংগঠিত করে শাসন পরিচালনা করবেন। কৃষ্ণদেব রায় বিবাহ করের মতো বহু জঘন্য কর বাতিল করে দেন এবং জলসেচ ব্যবস্থাকে উন্নতি ঘটাতে বেশ কিছু প্রকল্প তিনি গ্রহণ করেন। বিশেষ পর্যটকেরা তার রাজত্বকালের প্রশাসনে দক্ষতা ও জনগণের সমৃদ্ধি নিয়ে জোরালো মন্তব্য রেখেছেন। কেবল সুযোদ্ধা ও বিচক্ষণ শাসক নয়, সংস্কৃত মনস্ক ও সাহিত্যিক হিসেবেও কৃষ্ণদেব রায়ের ভূয়সী প্রশংসা অর্জন করেন। তার শাসনকালে দক্ষিণ ভারতের ইতিহাসে এক নবযুগের সূচনা হয়। এই সময় তামিল, তেলেগু, সংস্কৃত ও কন্নড় ভাষার মেলবন্ধন ঘটেছিল। কৃষ্ণদেব রায় স্বয়ং তেলেগু ও সংস্কৃত ভাষার প্রতিভাবান পণ্ডিত ছিলেন। কৃষ্ণদেব রায়ের তেলেগু ভাষায় রচিত আমুক্তমাল্যদা ভারতের রাষ্ট্রদর্শন বিষয়ক গ্রন্থ। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল কন্নড় ভাষায় দিনাচারী, সংস্কৃত ভাষায় মাদার্শা চরিতা, সত্যবধূ, পরিণয়া, রসমঞ্জরি ও জাম্ববতী কল্যাণম নাটক। কৃষ্ণদেব রায়ের সময়কালকে তেলেগু সাহিত্যের বিকাশের ক্ষেত্রে স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করা হয়। এই প্রসঙ্গে ঐতিহাসিক সতীশচন্দ্র বলেছেন, তার রাজত্বকালে তেলেগু সাহিত্যের এক নবযুগের সূচনা হয়, কারণ এই সময় সংস্কৃত সাহিত্যের অনুকরণ না করে তেলেগু ভাষার স্বাধীন সূচনার সূত্রপাত হয়। দেশের 8 জন প্রখ্যাত পণ্ডিত তার রাজসভার 8টি স্তম্ভ হিসেবে বিবেচিত এবং অষ্টদিগ্গজ রূপে পরিচিত। কৃষ্ণদেব রায় তামিল কবি হরিদাস, কন্নড়ী কবি মালনভরকে পৃষ্ঠপোষকতা দান করেন। কৃষ্ণদেব রায়ের রাজগুরু দৈত্য সাধক ব্যাসতীর্থ সংস্কৃত ভাষায় দেবজীবন,
সংস্কৃত ভাষায় বেদ জীবন, তাৎপর্য চন্দ্রিকা, ন্যায় অমৃতা এক তর্কতাণ্ডব রচনা করেছিলেন। কৃষ্ণদেব রায় একজন মহান স্থপতিও ছিলেন। বিজয়নগরে কিছুটা দূরে মাতা নাগরাম্ব স্মৃতির উদ্দেশ্যে একটি সুসজ্জিত নাগলপুর নামে একটি কসবা তৈরি করেন। তিনি বিবিধ মন্দির নির্মাণ ও সংস্কার সাধনা করেছিলেন, যেমন কৃষ্ণ মন্দির, বিঠল স্বামীর মন্দির ও হাজরা স্বামীর মন্দির নির্মাণ করেন। এই হাজরা স্বামীর মন্দির হিন্দু স্থাপত্য শৈলীর অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। তিরুপতিমালার ভেঙ্কটেশ্বর মন্দিরে তিনি হীরের মুকুট থেকে খাঁটি সোনার তলোয়ার ইত্যাদি বহুমূল্যের দ্রব্যাদি উৎসর্গ করেছিলেন। তার উৎসর্গের স্বীকৃত স্বরূপ মন্দির চত্বরে 2 স্ত্রী সহ তার মূর্তি রয়েছে। এছাড়া শ্রীশৈলম মন্দির নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিদেশি পর্যটক এডওয়ার্ড বারবোসা কৃষ্ণদেব রায়ের ধর্মীয় উদারতাকে ব্যাখ্যা করে বলেছেন, রাজা সবাইকে এতটাই স্বাধীনতা দিয়েছিলেন যে তার সাম্রাজ্যে যে কেউ আসতে পারত, সেখানে থাকতে পারত এবং নিজ নিজ ধর্ম পালন করতে পারত। কেউ তাকে প্রশ্ন করতে পারত না যে সে খ্রিস্টান, ইহুদি, মোর নাকি ধর্মহীন ব্যক্তি। কৃষ্ণদেব রায় বহুমুখী প্রতিভা ও গুণের অধিকারী ছিলেন। বিচক্ষণ শাসক, সুযোদ্ধা, সংস্কৃত মনস্ক, সাহিত্যিক, পরিশ্রমী ও প্রজাদরদী রাজা হিসেবে কৃষ্ণদেব রায় ছিলেন অতুলনীয়। পায়েস তাকে মহান শাসক ও ন্যায় বিচারক বলেছেন। প্রকৃতপক্ষে কৃষ্ণদেব রায়ের ব্যক্তিগত কর্মকুশলতার জন্যই বিজয়নগর সাম্রাজ্য তার সময় গৌরব ও সমৃদ্ধির চরম শিখরে আরোহণ করেছিলেন। কিন্তু 1530 খ্রিস্টাব্দে কৃষ্ণদেব রায়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে বিজয়নগর সাম্রাজ্যের অবক্ষয়ের ও পতনের পূর্বের সূচনা হয়। তবে বিজয়নগর সাম্রাজ্যকে উন্নতির শিখরে পৌঁছানোর কৃতিত্ব ছিল তারই। দাক্ষিণাত্যের হিন্দু ও মুসলিম সার্বভৌম শাসকদের মধ্যে এমন কেউ ছিলেন না যাকে কৃষ্ণদেব রায়ের সাথে তুলনা করা যেতে পারে। নমস্কার। দেবারতিকে অসংখ্য ধন্যবাদ তার এই বক্তব্য বলার জন্য। এরপর আমাদের সামনে আমাদের সহপাঠিকা আশা সিংহ বিজয়নগর ও বাহামনির সংঘর্ষ সম্পর্কে বিস্তারিত বলবে। নমস্কার, আমার নাম আশা সিংহ। আমি আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করছি সেটি হলো বাহমনি বিজয়নগর সংঘর্ষ। দিল্লি সুলতান মোহাম্মদ রাজত্বকালে দক্ষিণে সুলতানি সাম্রাজ্য। হ্যাঁ ম্যাম বলুন। তুমি ফোনটা একটু তুলে নাও যাতে মুখটা দেখা যায়। হ্যাঁ, ম্যাম। দিল্লি সুলতান মোহাম্মদ বিন তুগলকের বিদ্রোহ দেখা দেয়। দক্ষিণের একটি মধ্যযুগীয় সাম্রাজ্য হলো বিজয়নগর সাম্রাজ্য। পর্তুগিজরা এই সাম্রাজ্যকে বিশনাগা রাজ্য নামে অভিহিত করেছেন। সঙ্গম নামে এক ব্যক্তি 5 পুত্রের মধ্যে 1334 খ্রিস্টাব্দে হরিহর ও বুকের প্রচেষ্টায় এবং স্থানীয় সমর্থনে ভদ্রা নদী স্থাপিত হয়। রক্ষার জন্য হরিহর বুককে এই উৎসাহ দেন। অল্প দিনের মধ্যে এই সাম্রাজ্য একটি শক্তিশালী রাজ্য। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বের শেষকে বৃষ্টির অভাবে যে সকল সম্ভব ঘটেছিল বাহমনি রাজ্য
অন্যতম। দক্ষিণে সাদা ও আমিজা হ্যালো আশা, দৌলতা। হ্যালো হ্যাঁ ম্যাম বলুন। হ্যালো আশা, হ্যাঁ ম্যাম হ্যাঁ তোমার ভিডিও অফ করে বলো, কিচ্ছু শোনা যাচ্ছে না। ভিডিও অন করো, ভিডিওটা অফ করে বলো, বলুন। ঠিক আছে? বলছি ভিডিও অফ করে বলো, অন করে কিচ্ছু শোনা যাচ্ছে না। হ্যাঁ ওকে ম্যাম। আচ্ছা ম্যাম। ম্যাম আমার ফার্স্ট থেকে বলবো। দিল্লি সুলতান মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে দক্ষিণে সুলতানি সাম্রাজ্যে বিদ্রোহ দেখা দেয়। দক্ষিণ ভারতের একটি মধ্যযুগীয় সাম্রাজ্য হলো বিজয়নগর সাম্রাজ্য। পর্তুগিজরা এই সাম্রাজ্যকে বিসনাগা রাজ্য নামে অভিহিত করেছেন। সঙ্গম নামে এক ব্যক্তি 5 পুত্রের মধ্যে হরিহর ও বুক্কল ছিলেন উল্লেখযোগ্য। 1336 খ্রিস্টাব্দে হরিহর ও বুক্কের প্রচেষ্টায় এবং স্থানীয় হিন্দুদের সমর্থনে তুঙ্গভদ্রা নদীর দক্ষিণ তীরে বিজয়নগর রাজ্য স্থাপিত হয়। কিংবদন্তিতে আছে যে মাধব বিদ্যারত্ন ও তার ভ্রাতা সায়নাচার্য নামে 2 সন্ন্যাসী মুসলিম আক্রমণের বিরুদ্ধে হিন্দু সংস্কৃতি রক্ষার জন্য হরিহর ও বুক্ককে এই অল্প দিনের মধ্যেই এই সাম্রাজ্য একটি শক্তিশালী রাজ্যে পরিণত হয়। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বের শেষ দিকে তার দূরদৃষ্টির অভাবে দাক্ষিণাত্যে যে সকল স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটেছিল, বাহমনি রাজ্য, দক্ষিণে শিখ বা জেলা প্রশাসনে সাদাহ আমিররা সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করে দেবগিরির রাজধানী দৌলতাবাদ দখল করে। তারা প্রথমে ইসমাইল মুখ নামক এক ব্যক্তিকে দৌলতাবাদে স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন 1346 খ্রিস্টাব্দে। ইসমাইল মুখ এই দায়িত্ব পালনে অক্ষমতা জানালে বিদ্রোহীরা হাসান নামে এক ব্যক্তিকে সুলতান নির্বাচন করে। হাসান সিংহাসনে বসে দৌলতাবাদ ও তার পার্শ্ববর্তী অঞ্চল কৌশল এই রাজ্যটি গঠন করেন। সঙ্গমের 2 পুত্র হরিহর ও বুক্ক বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করেন। বিজয়নগরের প্রথম রাজা ছিলেন প্রথম হরিহর। তার রাজত্বকাল ছিল 1336 থেকে 1356 খ্রিস্টাব্দ। প্রথম হরিহর আনেগুন্ডি দুর্গে রাজধানী স্থাপন করেন। 7 বছর পরে বিজয়নগরের রাজধানী স্থানান্তর করেন। এছাড়া তিনি রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কৃষির উন্নতির চেষ্টা করেন। বিজয়নগরের শাসন ব্যবস্থায় তিনি যে ভিত্তি স্থাপন করেন তা বহুকাল প্রচলিত ছিল। হরিহরের পর প্রথম বুক্ক সিংহাসনে বসেন। তার রাজত্বকাল ছিল 1357 থেকে 1377 খ্রিস্টাব্দ। তিনি শাসন ব্যবস্থার কেন্দ্রীকরণ করেন এবং তামিলনাড়ুর কিছু অংশ তিনি জয় করেন। তিনি রায়চুর দোয়াব আক্রমণ করলে তার আমল থেকেই উভয় রাজ্যের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রথম বুক্ক 1347 খ্রিস্টাব্দে তুঙ্গভদ্রা অঞ্চলে মুদগল দুর্গটি দখল করেন। তিনি মুদগলে কামানের ব্যবহার করেছেন। তার সময় থেকেই বেদের ব্যাখ্যাও চালু হচ্ছে। তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমানী। তিনি হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি দেখালেও বৌদ্ধ, জৈন, মুসলিম প্রভৃতি সম্প্রদায়ের প্রতি তিনি সদয় বা সৎ আচরণ করতেন। প্রথম বুক্কের পর তার পুত্র দ্বিতীয় হরিহর 1377 থেকে 1404 খ্রিস্টাব্দ বিজয়নগরের সিংহাসনে বসেন। তিনি প্রথম মহারাজা ধীরাজ বা পরমেশ্বর উপাধিতে ভূষিত হন। এছাড়া তিনি কর্ণাটক, মহীশূর, কাঞ্চি, ত্রিচিনোপল্লী অধিকার করেন। দ্বিতীয় হরিহরের সঙ্গে বাহমনি সুলতান মুজাহিদ শাহের যুদ্ধ বাধে। তিনি বাহমনি সুলতান দ্বিতীয় মোহাম্মদ শাহ ও ফিরোজকে পরাস্ত করেন। তিনি কঙ্কন সহ গোয়া ও চাবল বন্দর অধিকার করেন। এছাড়া তিনি মাদুরাইও দখল করেন। দ্বিতীয় হরিহরের মৃত্যু হয় 1404 খ্রিস্টাব্দে। এই দ্বিতীয় হরিহরের মৃত্যুর কিছু কাল পরেই উত্তরাধিকার নিয়ে কিছু কাল প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত প্রথম দেবরায় সিংহাসনে বসেন এবং প্রথম দেবরায় পরপর 2 বার বাহমনি রাজ্যের বিরুদ্ধে পরাজিত হয়ে
নিজ কন্যার সঙ্গে বাহমনি সুলতান ফিরোজ শাহের বিবাহ দিতে বাধ্য হন। 1419 খ্রিস্টাব্দে তিনি এই অপমানের প্রতিশোধ নিতে বাহমনি রাজ্যকে পরাজিত করেন। তিনি পর্তুগিজদের বাণিজ্যিক সুবিধা দিয়ে আরব দেশ থেকে ভালো যুদ্ধের ঘোড়া আনয়ন করেন। এছাড়াও তুর্কি তীরন্দাজ তিনি নিয়োগ করেন। প্রথম দেবরায়ের পুত্র দ্বিতীয় দেবরায় 1422 থেকে 1446 খ্রিস্টাব্দ সিংহাসনে বসেন এবং তিনিই ছিলেন বিজয়নগরের সার্বভৌমত্ব শাসক বা নরপতি। তিনি উড়িষ্যা ও অন্ধ্রের শাসকদের পরাজিত করেন এবং তার রাজ্যসীমা সিংহল পর্যন্ত বিস্তৃত হয়। বাহমনি রাজ্যের বিরুদ্ধে নিজেকে শক্তিশালী করে তোলেন এবং সেনাদলে বহু তুর্কি তীরন্দাজ নিয়োগ করেন। তার চোখে হিন্দু মুসলিম সকল প্রজাই সমান। ইতালীয় পর্যটক নিকোলো কন্টি ও পার্সিক রাষ্ট্রদূত আব্দুর রজ্জাক বিজয়নগরের প্রতিপত্তি ও ঐশ্বর্যের ভূয়সী প্রশংসা করেছেন। দেবরায়ের উত্তরাধিকারীদের দুর্বলতার সুযোগ নিয়ে বিজয়নগরের শালুক বংশ প্রতিষ্ঠিত হয়। তারা মাত্র 19 বছর রাজত্ব করেন এবং তাদের দুর্বলতার সুযোগ নিয়ে বীর নরসিংহ বিজয়নগরের তুলুপ বংশ প্রতিষ্ঠিত করেন। আর বিজয়নগরের তুলুপ বংশ প্রতিষ্ঠিত হয় 1505 থেকে 1570 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। 1509 খ্রিস্টাব্দে কৃষ্ণদেব রায় সিংহাসনে বসেন এবং তার শাসনকাল ছিল 1509 থেকে 1530 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার শাসনকালে বিজয়নগরের ক্ষমতা ও সমৃদ্ধি সর্বোচ্চ সীমায় আরোহণ করে। কৃষ্ণদেব অনেক সৈন্য নিয়ে বিজয়নগরকে আরো শক্তিশালী করে তোলেন। এর ফলে একের পর এক যুদ্ধে কৃষ্ণদেব সাফল্য অর্জন করতে শুরু করে। তিনি শিল্প ও সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। এছাড়াও তার উদ্যোগে তেলুগু সাহিত্যের উন্নতি হয়, ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক সমৃদ্ধি উন্নতি লাভ করে। তিনি রায়চুর দোয়াব ও বিদরের দুর্গ অধিকার করেন। পর্তুগিজ পর্যটক পায়েজ তার চরিত্রের ও নীতির উচ্চ প্রশংসা করেছেন। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হাসান। তিনি দৌলতাবাদ থেকে ভাঙ্গির এবং ওয়েনগঙ্গা থেকে কৃষ্ণা পর্যন্ত রাজ্য বিস্তার করেন। এছাড়াও তিনি গুলবর্গায় রাজধানী স্থানান্তর করেন। এরপর আসে বাহমনি বিজয়নগর সংঘাত। হাসানের পুত্র প্রথম মোহাম্মদ শাহ 1358 থেকে 1377 খ্রিস্টাব্দ সিংহাসনে বসেন। তিনি বরঙ্গল রাজ্য আক্রমণ করেছিলেন। শেষে তিনি এই রাজ্য আর আক্রমণ করবেন না বলে প্রতিশ্রুতি দেন। 1377 খ্রিস্টাব্দে তার আমল থেকেই কৃষ্ণা ও তুঙ্গভদ্রার মধ্যস্থিত উর্বরা ভূখণ্ড রায়চুর দোয়াব ও মারাঠাবাদ অঞ্চলের আধিপত্য নিয়ে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার সূচনা হয়। পিতার মৃত্যুর পর মুজাহিদ শাহ সিংহাসনে বসে বিজয়নগর আক্রমণ করেন এবং ওখানকার আনেগুন্ডি দুর্গ দখল করতে না পেরে তিনি নিজ রাজ্যে ফিরে আসেন। 1378 খ্রিস্টাব্দে মুজাহিদ শাহের মৃত্যু হয়। এরপর দাউদ শাহ ও দ্বিতীয় মোহাম্মদ শাহ বাহমনি সিংহাসনে বসেন। দ্বিতীয় মোহাম্মদ শাহ ছিলেন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি। দ্বিতীয় মোহাম্মদ শাহের পর বাহমনি রাজ্যের উল্লেখযোগ্য সুলতান ছিলেন তাজউদ্দিন ফিরোজ শাহ। তিনি সিংহাসনে বসেন 1397 খ্রিস্টাব্দে এবং তার রাজত্বকাল ছিল 1397 থেকে 1422 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি ছিলেন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ও ক্ষমতালোভী শাসক। তিনি বিজয়নগরের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘর্ষে লিপ্ত হন। বাহমনি বিজয়নগরের সংঘাতকে ভৌগোলিক আধিপত্য ও অর্থনৈতিক ক্ষমতা লাভের সংঘাত হিসেবে দেখা যায়। এই সংঘাতের কারণ ছিল তিনটি। ভৌগোলিক অঞ্চলের ওপর আধিপত্য লাভের জন্য দুই প্রতিবেশী শক্তির প্রতিদ্বন্দ্বিতা। অঞ্চল তিনটি হলো প্রথমত হচ্ছে তুঙ্গভদ্রা দোয়াব, দ্বিতীয়ত কৃষ্ণা ও গোদাবরী, তৃতীয়ত মারাঠাবাদী অঞ্চল। তুঙ্গভদ্রা দোয়াব ছিল কৃষ্ণা ও তুঙ্গভদ্রার মধ্যবর্তী উর্বরা অঞ্চল। কৃষ্ণা ও গোদাবরী দোয়াব ছিল অত্যন্ত উন্নত ও অপর একটি উর্বরা অঞ্চল। মারাঠাবাদী রাজ্য বলতে কোঙ্কণ এবং গোয়াকে বোঝানো হতো। এই অঞ্চলে ছিল মালাবার উপকূলের সেরা বন্দর গোয়া, আর গোয়াকে কেন্দ্র করেই বারবার সংঘর্ষ হতো। ইরান ও পশ্চিম এশিয়া থেকে বহু দামি যুদ্ধের ঘোড়া আমদানি হতো। ফিরোজ শাহ আরবি ফার্সি ভাষা ছাড়াও তিনি তামিল, তেলেগু ও মারাঠি জানতেন। তার শেষ জীবন শান্তিতে কাটেনি। তার ভ্রাতার সঙ্গে গৃহযুদ্ধের ফলে ফিরোজের মৃত্যু হয়। ফিরোজের পর তার
আহমেদ শাহ 1422 থেকে 1435 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেই বাহমনি রাজ্যের রাজধানী গুলবর্গা থেকে বিদরে স্থানান্তরিত করেন। তার শাসনকালে বিজয়নগর রাজ দ্বিতীয় দেবরায় বাহমনি রাজ্যের কাছে পরাজিত হয়। ফিরিস্তার বিবরণ থেকে জানা যায় যে দেবরায় তার কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন। 1435 খ্রিস্টাব্দে আহমেদ শাহের মৃত্যু হলে তার পুত্র দ্বিতীয় আলাউদ্দিন শাহ সিংহাসনে বসেন এবং কঙ্কনের হিন্দু রাজাকে তিনি দমন করেন। এর ফলে বাহমনি সুলতান নিজের ক্ষমতা বৃদ্ধি করতে থাকলে বিজয়নগরের রাজারা উদ্বিগ্ন হয়ে পড়ে। 1457 খ্রিস্টাব্দে আলাউদ্দিন শাহের মৃত্যু হয়। তার পুত্র হুমায়ুন শাহ বাহমনি সিংহাসনে বসে রাজত্ব করেন 1457 থেকে 1461 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি খুবই অত্যাচারী শাসক ছিলেন, এজন্য লোকে তাকে জালিম নাম দেয়। এরপর নিজাম শাহ নাবালক অবস্থায় সিংহাসনে বসেন 1461 থেকে 1463 খ্রিস্টাব্দে। সেই সুযোগে উড়িষ্যা ও তেলেঙ্গানার রাজারা বাহমনি রাজ্য আক্রমণ করেন। 1463 খ্রিস্টাব্দে নিজাম শাহের মৃত্যু হয়। নিজামের ভ্রাতা তৃতীয় মোহাম্মদ শাহ 1463 থেকে 1482 খ্রিস্টাব্দে বাহমনি সিংহাসনে বসেন। তিনি ছিলেন অলস, সুরাসক্ত, নৈতিক চরিত্রহীন, কিন্তু সৌভাগ্যক্রমে মোহাম্মদ গওয়ার নামে এক সুদক্ষ মন্ত্রী তিনি সাহায্য পান। তিনি আনুগত্য ও নিষ্ঠা সহকারে তার প্রভুর সেবা করেন এবং বাহমনি রাজ্য তিনি পরিচালনা করেন। তিনি বিজয়নগরের রাজাকে পরাস্ত করেন, গোয়া বন্দর, রাজমান্দ্রি ও কোন্দাবির অধিকার করেন। অনাবৃষ্টির দরুন এই বাহমনি রাজ্যে দুর্ভিক্ষ দেখা যায়। আবার এদিকে মোহাম্মদ শাহ অন্যান্য সব মন্ত্রীদের কথা শুনে গওয়ানকে প্রাণদণ্ড দেন। এর ফলে বাহমনি রাজ্য খুবই সংকটাপন্ন হয়ে পড়ে। এরূপ পরিস্থিতিতে মোহাম্মদ শাহেরও মৃত্যু হয় 1482 খ্রিস্টাব্দে। এরপর বাহমনি রাজ্যে আর কোনো যোগ্য শাসক আসেননি। শেষ পর্যন্ত 1527 খ্রিস্টাব্দে বাহমনি রাজ্যের শেষ রাজা কালিমুল্লাহ শাহের মৃত্যুর পর বাহমনি বংশের পতন ঘটে। এই রাজ্য ভেঙে 5টি স্বাধীন রাজ্যের উদ্ভব হয়, যথা বিজাপুরের আদিল শাহী রাজ্য, আহমেদনগরের নিজাম শাহী রাজ্য, বেরারের ইমাদ শাহী রাজ্য, গোলকুন্ডার কুতুব শাহী রাজ্য আর বিদরের বারিদ শাহী রাজ্য। 1565 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি বিজাপুর শহর থেকে দক্ষিণ পূর্বে উত্তর কর্ণাটকে তালিকোটার রক্তক্ষয়ী যুদ্ধে বিজয়নগরের পতনের পথ প্রশস্ত করে। উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায় যে বিজয়নগর ও বাহমনি রাজ্যের সংঘর্ষের ক্ষেত্রে কেবলমাত্র ধর্মীয় বিরোধ দাক্ষিণাত্যে এই যুগের রাজনৈতিক চালিকা শক্তি ছিল না। সামরিক ও রাজনৈতিক প্রাধান্যের প্রশ্নে ব্যবসা এবং বাণিজ্যের ক্ষেত্রে নিয়ন্ত্রণ স্থাপনের উদ্দেশ্যে বিভিন্ন সময় সংঘর্ষ উপস্থিত হয়েছিল। সেই সংঘর্ষ হয়েছিল দক্ষিণ তুঙ্গভদ্রা ও কৃষ্ণার দোয়াবকে কেন্দ্র করে। দক্ষিণ তুঙ্গভদ্রা ও কৃষ্ণার দোয়াবকে কেন্দ্র করে এবং কৃষ্ণা গোদাবরী এছাড়া মারাঠাবাদ প্রভৃতি মারাঠাবাদ এই 3টি রাজ্যকে কেন্দ্র করে বাহমনি বিজয়নগর সংঘর্ষ হয়েছিল। প্রকৃতপক্ষে বিজয়নগর ও বাহমনি রাজ্যের সুলতানরা ও তাদের উত্তরাধিকারী রাজ্যের শাসন ও নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম অপেক্ষা অর্থনৈতিক, রাজনৈতিক ও বাণিজ্য স্বার্থকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। তাই বলা যায় যে বাহমনি ও বিজয়নগরের মধ্যে এই শাশ্বত সংগ্রাম ধর্মভিত্তিক ছিল না। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের সহপাঠিকা এশা ভট্টাচার্য বিজয়নগরের সমাজ সম্পর্কে কিছু বলবে। আমি এশাকে মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করলাম। ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার, আমি ঈশা ভট্টাচার্য। আমার টপিক হচ্ছে বিজয়নগরের সমাজ। দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে সুলতানের বিরুদ্ধে দক্ষিণ ভারতে বিদ্রোহ দেখা যায়। এই সুযোগে হরিহর রায় ও বুক্ক নামে 2 ভ্রাতা স্বাধীন বিজয়নগর রাজ্যের পত্তন করেন 1336 খ্রিস্টাব্দে। তুঙ্গভদ্রা নদীর দক্ষিণ তীরে বিজয়নগর সাম্রাজ্য গড়ে ওঠে। সঙ্গম বংশ, শালুক বংশ, তুলুক বংশ আর অর্বিদু বংশ এই 4টি রাজবংশ বিজয়নগরে রাজত্ব করে। নুনিজ, নিকোলাই কন্তি, আব্দুল রাজ্জাক প্রমুখ বৈদেশিক পর্যটকদের বিবরণ থেকে
আমরা বিজয়নগর সাম্রাজ্যের সমাজ, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতির যাবতীয় তথ্য জানতে পারি। 1420 খ্রিস্টাব্দে ইতালির পর্যটক নিকোলাই কোন্তি বিজয়নগর পরিভ্রমণে আসেন এবং তিনি বলেন যে বিজয়নগর সাম্রাজ্যটি 60 মাইল পরিধি ছিল এবং পর্বতমালা দ্বারা বেষ্টিত ছিল। বিজয়নগরের রাজা অপর যে কোনো নরপতি অপেক্ষায় বেশি শক্তিশালী ছিলেন, যার ফলশ্রুতিতে বিজয়নগর সাফল্যের নগরীতে পরিণত হয়েছিল। বিজয়নগরকে কেন্দ্র করে একটি সুসংবদ্ধ নগর জীবনের বিকাশ ঘটেছিল। বিজয়নগরের সমাজ ছিল সুগঠিত। কৃষি, অর্থনীতি ও বাণিজ্যকে কেন্দ্র করেই মূলত বিজয়নগরের সমাজ গড়ে উঠেছিল। বিজয়নগরে আমরা যেমন বৈদিক যুগে বর্ণবিভাজন প্রথা দেখতে পাই, বিজয়নগরেও ঠিক সেরকমই বর্ণবিভাজন প্রথার অস্তিত্ব দেখা দিয়েছিল। আল্লাসানি পেদ্দন তার মনুচরিতামে বিজয়নগর সাম্রাজ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি জাতির উল্লেখ করেছেন। বিজয়নগর রাজ্যে ব্রাহ্মণদের অত্যন্ত সম্মানের স্থান ছিল। তারা রাজ্যে সর্বোচ্চ পদ অর্জন করেছিল। এমনকি তারা যদি কোনো দোষ করত তাও তাদের কোনো মৃত্যু শাস্তি হতো না। ব্রাহ্মণদের বিশেষ প্রভাব থাকায় তারা রাজনীতিতেও অংশগ্রহণ করতে পারতেন। ফলে তারা এক উচ্চ স্থানে উপবিষ্ট ছিলেন। ব্রাহ্মণরা ছিলেন নিরামিষাশী। সমাজে নারীদের স্থানও অনেক উঁচুতে ছিল। তারা অধিক স্বাধীন ছিল। তারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারত। নারীরা কারুশিল্প, চারুশিল্প, সঙ্গীতবিদ্যা, কলাবিদ্যা, সাহিত্য চর্চা প্রভৃতির সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও নারীরা অশিকিরা মল্লবিদ্যাও আয়ত্ত করেন। পর্যটক নুনিজের মতে বিজয়নগর রাজ্যের প্রাসাদে যে সমস্ত নারী কর্মচারীরা থাকতেন তারা মূলত প্রাসাদ রক্ষিণী বা গায়িকা প্রভৃতি কাজ করতেন। বিদেশি পর্যটকদের বিবরণ অনুযায়ী আমরা বিজয়নগরের নারীদের 2টি ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে গৃহস্থ ঘরের নারী আর অপরটি হচ্ছে ভ্রষ্টা নারী। গৃহস্থ ঘরের নারী বলতে আমরা সেই সমস্ত নারীদের বুঝি যারা অত্যন্ত সুন্দর হতেন, যাদের খুব একটা দরকার ছাড়া বাইরে বেরোতেন না। আর অপরটি হলো ভ্রষ্টা নারী। এরা সাধারণত দেবদাসী ছিল। এদের ভরণ পোষণ চলতো মন্দিরের আয় থেকে। নারীদের উজ্জ্বল জীবনের পাশাপাশি নারীদের অন্ধকারময় জীবনও কিন্তু ছিল। বিজয়নগরের সমাজ ছিল অধিক দূষিত। পুরুষেরা বহু বিবাহে আসক্ত ছিল। নিকোলাই কোন্তির মতে রাজা দেবরায়ের 12,000 পত্নী ছিলেন। সতীদাহ প্রথা বেশ ব্যাপক ছিল। বাল্যবিবাহও ব্যাপক ছিল। শোনা যায় স্বামীর মৃত্যুর পর তাদেরকে জীবন্ত অর্থাৎ সতীদেরকে জীবন্ত কবরও দেওয়া হতো। শুধু তাই নয়, বিধবাদের দুঃখ দুর্দশা অনেক বেদনাদায়ক ছিল। খাবারের বিষয় কোনো বিধিনিষেধ কিন্তু বিজয়নগরে ছিল না। ফলমূল, শাকসবজি সবই তারা খাদ্য হিসেবে গ্রহণ করত। তারা মাংস ভক্ষণ করত, কিন্তু গোমাংস খাওয়া নিষিদ্ধ ছিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিজয়নগর রাজ্যের মাংস ভক্ষণের তালিকা দেখে অত্যন্ত বিস্ময় প্রকাশ করেছেন। এরা সাধারণত শূকর, কবুতর, কোয়েল, ভেড়া প্রভৃতির মাংস খাদ্য হিসেবে গ্রহণ করত। বিজয়নগরের অধিবাসীরা অত্যন্ত শৌখিন ছিল। তারা সুতি বস্ত্র পরিধান করত। আব্দুল রাজ্জাকের মতে all the inhabitants of the country, whether high or low, wear jewels and gilt ornaments in their ears, around their necks, arms, wrists and fingers. বিজয়নগরের শাসকগণ ধর্মীয় উপাসনার ক্ষেত্রে এক উদারতার পরিচয় দিয়েছিল। বিজয়নগরে শৈব ধর্মের প্রথমে উপাসনা চলত। তারপরে তারা বৈষ্ণব ধর্মে চলে আসে, কিন্তু শিবের উপাসনা অব্যাহত ছিল। তারা প্রতিটা ধর্মের প্রতি কিন্তু শ্রদ্ধাশীল ছিল। মুসলিমরা অবাধে মসজিদ নির্মাণ ও উপাসনা করারও অনুমতি পেয়েছিল। জানা গেছে যে একটি নির্দিষ্ট উৎসবে রাজা 24টি মহিষ এবং 150টি ভেড়া জবাই করতেন। মহানবমী উৎসবের শেষের দিন প্রায় 500টি মহিষ এবং 4500টি ভেড়াকে হত্যা করা হয়েছিল। বিজয়নগরের সাম্রাজ্য খুব সমৃদ্ধশালী ছিল। বিজয়নগরের সাম্রাজ্য পরিদর্শন করতে এসে বিভিন্ন বৈদেশিক পর্যটকগণ বিজয়নগরের এই জাঁকজমককে অত্যন্ত শ্রদ্ধা নিবেদন করেছেন। বিজয়নগরের অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কিন্তু কৃষি। বিজয়নগরের জমি বুদ্ধিমান সেচ নীতি দ্বারা সেবিত ছিল। তুঙ্গভদ্রা নদী ছিল রাজধানীর লাইফলাইন। অনেক বিস্তৃত চতুরা খাল আনেকুট রাজধানীতে জল জমা করে রেখেছিল। এই খালগুলি দুর্গ, শহর এবং শহরের বাইরে যে অবাধযোগ্য অঞ্চলগুলি ছিল সেখানে জল সরবরাহ করত। নগর সম্প্রদায়গুলি জলের জন্য সাম্প্রতিক ট্যাঙ্ক, বেসরকারি ট্যাঙ্ক ও বোরের উপর নির্ভরশীল ছিল। ইট, চুন, প্লাস্টারের শিলযুক্ত জলের পাইপ ব্যবহার করা হতো। সাম্রাজ্যের প্রদেশগুলিতে ন্যায়াঙ্কারের ব্যবস্থা চালু ছিল।
এই ব্যবস্থা অনুসারে সমস্ত জমি শাসকের অধীন ছিল। শাসক সেই জমিগুলিকে নায়ক অর্থাৎ জমি অধিপতিদের মধ্যে বিতরণ করত। সেই জমি আবার জমি অধিপতিরা ভাড়াটে চাষিদেরকে ভাগ করে দিত। ভাড়াটে চাষিদের থেকে প্রতিদিন কর আদায় করা হতো, যা ছিল পরিমাণে অনেকটাই বেশি, যার ফলে অনেক সময় তারা ঋণ পরিশোধে ব্যর্থ হতো এবং ভূমিদাসে পরিণত হতো। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এটাই বলতে পারি যে বিজয়নগরে যে সমস্ত উচ্চবিত্ত শাসক এবং অধিবাসীরা ছিলেন, যারা সমৃদ্ধশালী ছিল, শুধুমাত্র তারাই কিন্তু সুখে শান্তিতে ভরপুর ছিল। কিন্তু অন্যান্য যে সমস্ত দরিদ্র মানুষেরা ছিল, তাদের জীবন ছিল অন্ধকারে নিমজ্জিত এবং করঘরে জর্জরিত। ধন্যবাদ। এটাকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের সামনে বিজয়নগরের অর্থনীতি সম্পর্কে প্রতিমা রায় বক্তব্য রাখবে, তাকে বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি প্রতিমা রায়। আমার আজকের টপিক হলো বিজয়নগর সাম্রাজ্যের অর্থনীতি। বিদেশি পর্যটকদের বিবরণী থেকে বিজয়নগর সাম্রাজ্যের ঐশ্বর্য, চাকচিক্য এবং জনসাধারণের আর্থিক প্রাচুর্যের আভাস পাওয়া যায়। এদের বর্ণনায় বিজয়নগর ছিল সমকালীন বিশ্বের অন্যতম সম্পদশালী রাজ্য। বিজয়নগরের বর্ণনা প্রসঙ্গে নিকোলো কনকি বলেছেন, শহরের পরিধি ছিল প্রায় 60 মাইল এবং শহরটি ছিল পর্বতমালার পাদদেশ পর্যন্ত বেষ্টিত। অস্ত্র ধারণ করার মতো 90,000 লোক ছিল। ভারতের যে কোনো রাজার থেকে এখানকার রাজা ছিলেন অধিক শক্তিশালী। পারসিক দূত আব্দুর রাজ্জাক বলেছেন, দেশটি এতই জনবহুল যে তার প্রকৃত চিত্র লিখে বোঝানো সম্ভব না। রাজ্যের সমস্ত উচ্চ নিচ এমনকি সকল অধিবাসীগণ দেহের নানা অঙ্গে রত্নখচিত অলংকার পরিধান করত। পর্তুগিজ পর্যটক পায়েজ বিজয়নগরকে বিশ্বের সেরা শহর হিসাবে চিহ্নিত করে এখানকার সমৃদ্ধ বাণিজ্যের উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, এখানকার বহির্বাণিজ্যের কারণে বিশ্বের নানা দেশের লোকের সন্ধান পাওয়া যায়। রাজার ঝুলিতে নানা ধরনের সামগ্রী, ধান, চাল, ডাল, গম, বার্লি প্রভৃতি খাদ্যদ্রব্য মজুদ থাকতো। খাদ্যদ্রব্যের দাম ছিল খুব সস্তা। পায়েজ বিজয়নগরের রাজা অপরিমেয় ঐশ্বর্য, হাতি ঘোড়া সহ বিশাল সেনাবাহিনীর কথা উল্লেখ করেছেন। এডওয়ার্ড বারবোসা 1516 খ্রিস্টাব্দে এদেশে আসেন। তিনিও বিজয়নগর রাজ্যের আর্থিক প্রাচুর্য ও বাণিজ্যিক সমৃদ্ধির কথা উল্লেখ করেছেন। বাণিজ্যিক পেগুর সাথে হীরা, রুবি, চীন ও আলেকজান্দ্রিয়ার সাথে সিল্ক ও মালাবারের সাথে চন্দন কাঠ ও নানা ধরনের মশলার বাণিজ্য চলতো। বিদেশি পর্যটকদের প্রায় সকলের একমত যে বিজয়নগর রাজ্যের লক্ষণীয় আর্থিক সচ্ছলতা ছিল। সমস্ত মানুষের আয় ব্যয় হয়তো সমান ছিল না। উচ্চবিত্তের পাশে নিম্নবিত্তের মানুষও অনেক ছিল, কিন্তু সাধারণভাবে যাকে দরিদ্র যন্ত্রণা বলে তা বিজয়নগর কোনো মানুষই ভোগ করতো না। দেশের এই সমৃদ্ধির প্রধান উৎস ছিল কৃষি, শিল্প ও বাণিজ্যের অগ্রগতি। কৃষিক্ষেত্রে বিজয়নগর ছিল খুবই উন্নত। পায়েজ বলেছেন, এদেশে প্রচুর ধান ও অন্যান্য শস্য, সিম জাতীয় ফসল এবং কার্বাসের প্রচুর চাষ হতো। এদেশে অসংখ্য গ্রাম, শহর ও বড় বড় নগরের উল্লেখ আছে। কৃষি উৎপাদনের দিকে রাজাদের সজাগ দৃষ্টি আছে। বেশি সংখ্যক জমিকে সেচের আওতায় আনার জন্য সরকারের তরফে নানা ব্যবস্থা গৃহীত হয়। সরকারি আয়ের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব। সাধারণভাবে উৎপন্ন ফসলের 1/6 ভূমি রাজস্ব হিসাবে আদায় করা হতো, তবে দেশের প্রয়োজনে রাজস্বের হার বৃদ্ধি করা হতো। এটি শিলালিপি থেকে জানা যায়। শীতকালে ধান উৎপন্নের 1/3, তিল, রাগি, ছোলা ইত্যাদি 1/4, জোয়ার ও শুকনো জমির উৎপন্নের 1/6 দিতে হতো। ষোড়শ শতকে আগত রুশ পর্যটক আলেকজান্ডার নিকিতিন বলেছেন, রাজ্যে বহু লোকের বাস ছিল। পল্লী অঞ্চলে লোকেদের অবস্থা ছিল শোচনীয়, কিন্তু অভিজাতরা ছিলেন সমৃদ্ধশালী। ডক্টর সতীশচন্দ্র মনে করেন, বিদেশি পর্যটকরা বিজয়নগরের কৃষকদের অর্থনীতির অবস্থা সম্পর্কে অবহিত ছিলেন না। শিল্প উৎপাদনের ক্ষেত্রে বস্ত্র শিল্প, খনি শিল্প ও ধাতু শিল্প ছিল প্রধান। এছাড়া সুগন্ধ দ্রব্য উৎপাদনে বিজয়নগর খ্যাতি অর্জন করেছিল। তবে বিদেশি বিবরণ থেকে বিজয়নগরের একটা স্বচ্ছ অর্থনৈতিক চিত্র পাওয়া যায়। পর্তুগিজ পর্যটক পায়েজের বিবরণীতে জানা যায় যে বিজয়নগরে সব রকম খাদ্যশস্য খুব সস্তায় বিক্রি হতো। এডওয়ার্ড বারবোসা বলেছেন, বিজয়নগর ছিল হিরে, সিল্ক, কর্পূর, সিন্দুর ও চন্দন কাঠের বিখ্যাত ব্যবসা কেন্দ্র। এছাড়া বিদেশিদের বিবরণী থেকে বিজয়নগরের সামাজিক অবস্থা সম্পর্কেও জানা যায়। বিজয়নগরের সমাজ ছিল সুগঠিত
নারীদের স্থান ছিল উঁচুতে। মহিলারা দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অংশগ্রহণ করত। শিক্ষার দ্বার তাদের সামনে উন্মুক্ত ছিল। এছাড়া নারীরা অস্ত্র চালনা ও মল্লযুদ্ধের প্রশিক্ষণের ব্যবস্থা ছিল। ক্ষেত্রে চাকরিতে নিযুক্ত হতে পারতেন। বাল্য বিবাহ ও পুরুষদের বহু বিবাহ বিজয়নগরে ব্যাপকভাবে প্রচলিত ছিল। সতীদাহ প্রথা ব্রাহ্মণদের দ্বারা অনুমোদিত হতো। সমাজে ব্রাহ্মণদের স্থান ছিল সবার উপরে। প্রধানত ব্রাহ্মণরা ছিল নিরামিষাশী। গো মাংস ছাড়া তারা সব মাংসই খেত, যেমন শূকর, ভেড়া, ইঁদুর, সাপ প্রভৃতি। শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিজয়নগর এক গৌরবময় স্থান অধিকার করেছিল। এখানকার নরপতিগণ স্বয়ং শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। সংস্কৃত, তেলুগু, তামিল ও কন্নড় ভাষা তাদের অবগত ছিল। রাজা কৃষ্ণদেব রায় একজন লেখক ও তেলুগু ভাষার পৃষ্ঠপোষক ছিলেন। কৃষ্ণদেব রায়ের রাজসভায় অষ্টদিগ্গজ নামে ৮ জন পণ্ডিত থাকতেন। নাচ, গান, নাটক, ব্যাকরণ, তর্কবিদ্যা, দর্শন প্রভৃতি বিষয়ের উন্নতিতে এইসব পণ্ডিতদের রাজা ও মন্ত্রীগণ বিভিন্নভাবে উৎসাহ দিতেন। কৃষ্ণদেব রায় স্বয়ং রাজনীতি বিষয়ক একটি গ্রন্থ আমুক্তমাল্যদা রচনা করেন। বিজয়নগরের ধ্বংসাবশেষ থেকে জানা যায় স্থাপত্য শিল্প ও বিজয়নগরের দাক্ষিণাত্যের অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র ছিল। এখানকার চিত্রশিল্প ও স্থাপত্যের যে বিস্ময়কর ছিল তা বিদেশিরাও স্বীকার করেছেন। এখানকার নরপতিগণ যে সমস্ত জমকালো প্রাসাদ ও মন্দির নির্মাণ করেছিলেন সেগুলোতে এক উচ্চ স্তরের শিল্প সুষমার চিহ্ন স্পষ্ট করে গেছেন। এখানে শিল্প সৌন্দর্য ধারণাও লক্ষ্য করা যায়। মন্দির নির্মাণ সর্বাধিক আকর্ষণীয় ছিল। বিজয়নগরের নরপতিদের ধর্মবিশ্বাস আলাদা হলেও অপর ধর্মের মানুষের প্রতি সহনশীল ছিল। এখানে সব ধর্মের মানুষই বাস করত। ফিরিস্তার বিবরণ থেকে জানা যায় যে বিজয়নগরের শাসকগণ বুঝেছিলেন যে শক্তিশালী ঘোড়া ও তীরন্দাজ বাহিনী জন্যই বাহমনি রাজা সামরিক শক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। দেবরায়ের সেনাবাহিনীতে ১০০০ মুসলিম সেনা ছিল। বিজয়নগরের আর্থিক সমৃদ্ধির মূলে কৃষির পরেই ছিল বাণিজ্যের স্থান। অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্যের উভয় ক্ষেত্রে বিজয়নগর ছিল একটি অগ্রগণী দেশ। সারা দেশে একাধিক ব্যস্ত বন্দর ছিল। আব্দুর রাজ্জাক এখানে ৩০০ বন্দরের উল্লেখ করেছেন। মালাবার উপকূলে এ যুগে ব্যস্ততম বন্দর ছিল কালিকট। পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ, ব্রহ্মদেশ, মালয় উপদ্বীপ, দক্ষিণ চীন, আরব, পারস্য, দক্ষিণ আফ্রিকা, আবিসিনিয়া, পর্তুগাল প্রভৃতি দেশের সাথে বিজয়নগরের বহির্বাণিজ্য চলত। প্রধানত রপ্তানি দ্রব্যাদির মধ্যে ছিল নানা ধরনের বস্ত্র, সুগন্ধি মশলা, চাল, চিনি, সোরা, লোহা ইত্যাদি। বিদেশ থেকে আমদানি হতো প্রধানত হাতি, ঘোড়া, তামা, কয়লা, পারদ, প্রবাল, ভেলভেট ইত্যাদি। স্থলপথে ও জলপথে অন্তর্দেশীয় বাণিজ্য চলত। স্থলপথে ঘোড়া, বলদ ও গো শকটে মাল পরিবহন হতো। উপকূলে ছোট ছোট জলযান ব্যবহৃত হতো। তবে বিজয়নগরে বড় বড় জাহাজও তৈরি হতো। বারবসা দক্ষিণ ভারতের মালদ্বীপে বড় জাহাজ তৈরির কারখানা ছিল বলে উল্লেখ করেছেন। এ যুগে শিল্প ও বাণিজ্যে গিল্ড বা বণিক সংঘের বিশেষ গুরুত্ব ছিল। আব্দুর রাজ্জাক লিখেছেন, এক এক ধরনের শিল্প বা ব্যবসার জন্য এক একটি স্বতন্ত্র গিল্ড বা সংঘ গড়ে উঠত। বিনিময়ের মাধ্যম হিসাবে বিজয়নগরের মুদ্রার প্রচলন ছিল। সোনা ও তামার মুদ্রার প্রচলন ছিল বেশি। সামান্য পরিমাণ রৌপ্য মুদ্রাও প্রচলিত ছিল। মুদ্রাগুলির গায়ে নানা ধরনের কারুকার্য করা থাকতো। মুদ্রাতে দেবদেবীর মূর্তি ও পশু পাখির ছবি খোদিত থাকতো। সাধারণত উচ্চ ও মধ্য শ্রেণীর লোকেদের আর্থিক সচ্ছলতা ছিল, তবে দেশের সাধারণ মানুষ ছিল গরিব। করভারের বোঝাটা মূলত তাদেরকে বহন করতে হতো। করভার ও প্রাদেশিক শাসনকর্তাদের দুর্ব্যবহারে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। তাছাড়া তাদের সম্পদ কর, বিক্রয় কর, বিবাহ কর, গোচারণ কর, সামরিক কর দিতে হতো। অবশ্য বিজয়নগরের সর্বাধিক অর্থনৈতিক অবস্থা বাহমনি রাজ্যের থেকে অনেক বেশি সুস্থ ও সমৃদ্ধশালী ছিল। ঐতিহাসিক সি.ভি. বৈদ্য তার ডাউনফল অফ হিন্দু ইন্ডিয়া গ্রন্থে বলেছেন, বিজয়নগরের অর্থনীতি মোটে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত ছিল না, কারণ সাম্রাজ্যের ভূমি রাজস্বের একটি বড় অংশ প্রাদেশিক শাসনকর্তারাই ভোগ করত। রাজা কৃষ্ণদেব রায় বাণিজ্যে উৎসাহী হলেও অন্য রাজারা তা ছিলেন না। যাই হোক, দাক্ষিণাত্যের সুলতানি শাসনের ভাঙনকালে উদ্ভূত
স্বাধীন রাজ্যগুলির মধ্যে বিজয়নগর সাম্রাজ্য ছিল। রাজনীতি ও অর্থনীতি, প্রশাসন, সংস্কৃতি সকল ক্ষেত্রে বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাস ভারত ইতিহাসে এক উল্লেখযোগ্য অধ্যায় হিসাবে স্বীকৃত। অর্থনৈতিক ক্ষেত্রে বিজয়নগর শুধু সমকালীন ভারতেই নয়, সমকালীন বিশ্বেও এক বিস্ময়কর স্বরূপ ছিল। ধন্যবাদ। প্রতিমাকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের সামনে বিজয়নগরের সাহিত্য সম্পর্কে বলবে সুজিত মণ্ডল। আমি সুজিতের হাতে মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করলাম। নমস্কার, আমি সুজিত মন্ডল বলছি। আমার টপিকটা বিজয়নগর সাম্রাজ্যের সাহিত্য। মধ্যযুগীয় ভারত ইতিহাসে দাক্ষিণাত্যে বিজয়নগর রাজ্যের উত্থান রাজনৈতিক, অর্থ, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ মণ্ডিত অধ্যায়। প্রায় 3 শতাব্দী ব্যাপী এই রাজ্যে মুসলিম আক্রমণ প্রতিহত করেন। দক্ষিণ ভারতের হিন্দু সভ্যতা রক্ষা ও তার উৎকর্ষ সাধন করেছিল। এই রাজ্যের রাজাদের পৃষ্ঠপোষকতায় দক্ষিণ ভারতে আঞ্চলিক ভাষা এবং সাহিত্য এবং স্থাপত্য ও ভাস্কর্য শিল্পে অভূতপূর্ব উন্নতি সাধন হয়েছিল। পরবর্তীকালে বৈষ্ণব ধর্মের বা ভক্তি ধর্মের প্রসারের ক্ষেত্রে এই রাজ্যের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। এই রাজ্যের সংস্কৃতি এবং দক্ষিণী আঞ্চলিক ভাষা এবং সাহিত্য বিভিন্ন ক্ষেত্রে এই রাজ্যের রাজাদের পৃষ্ঠপোষকতা অর্জন করেছিল। এই রাজ্যের রাজাদের পৃষ্ঠপোষকতায় দক্ষিণ ভারতের সংস্কৃতি সাহিত্যে পুনরুজ্জীবন বিকাশ করেছিল। গুপ্তের শাসনকালে বিজয়নগর রাজ্যের মন্ত্রী ছিলেন তেলুগু সাহিত্য বিকাশ করেছিল। মূলত ধর্মীয় ও পৌরাণিক বিষয়গুলিকে কেন্দ্র করে তেলুগু সাহিত্য স্বর্ণযুগের সূচনা। শ্রীনাথ এর রচনার মাধ্যমে বিজয়নগরের অন্যতম বিখ্যাত রাজা দ্বিতীয় দেবরায় শ্রীনাথের সুপণ্ডিত ছিলেন। সংস্কৃত এবং তেলুগু দুটি ভাষায় শ্রীনাথ সুপণ্ডিত ছিলেন। তার রচিত হরিবিলাস, ভীমখণ্ড প্রভৃতি গ্রন্থ বর্তমানের যুগে সমাধিত হয়। বস্তুত দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালে তেলুগু ভাষা এবং সাহিত্যের অভূতপূর্ব উন্নতি ঘটে। উল্লেখযোগ্য যে বিজয়নগর রাজ্য বৈষ্ণব ভক্তিবাদের মতো শৈব ফলে শৈব যজ্ঞ প্রসার করেছিল। ফলে শৈব ভক্তিবাদকে আশ্রয় করে শৈব সাহিত্য রচনা শুরু হয়। রাজা কৃষ্ণদেব রায় স্বয়ং আশ্রয় করে শৈব সাহিত্য রচনা শুরু হয়। বিজয়নগর সাম্রাজ্যের সাহিত্যের অগ্রগতি। বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাসে রচনার জন্য মূলত 3 ধরনের উপাদান আছে: সাহিত্যিক বৈদেশিক বিবরণ এবং লিপি, রাজকলা নির্ণয় এবং বিদ্যারত্ন কলাজ্ঞান নামক গ্রন্থ, গঙ্গাদেবী রচিত মাদুরা বিজয়ম এবং গঙ্গাধর রচিত নাটক। গঙ্গাদাস প্রলাপ বা বিলাসম বিজয়নগর সাম্রাজ্য সাহিত্য, শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে এক গৌরবময় স্থান অধিকার করেছিল। বিজয়নগর নরপতিগণ শিল্প ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা ছিলেন। দক্ষিণ ভারতে সাংস্কৃতিক পুনরুজ্জীবন হয়ে ওঠে এবং তামিল, তেলুগু, কন্নড় সংস্কৃতি প্রভৃতি আঞ্চলিক ভাষাগুলিও যথেষ্ট উৎকর্ষ লাভ করেছিল। বৈদিক গ্রন্থে বিখ্যাত টিকাকার মাধবাচার্য ও সায়নাচার্য এই যুগে রাজন্যকুল্য অর্জন করেন। দ্বিতীয় দেবরায় সাহিত্য এবং সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। বিখ্যাত কন্নড় কবি কুমার ব্যাস ও তেলুগু কবি শ্রীনাথ তার রাজসভায় অলঙ্কৃত করতেন। কবি ও সুসাহিত্যিক কৃষ্ণদেব রায় তার রাজত্বকালে দক্ষিণ ভারতের সাহিত্যের নবযুগ হিসেবে চিহ্নিত। তার রাজসভায় বহু পণ্ডিতের সমাবেশ ঘটে এবং তিনি নানাভাবে তাদের পৃষ্ঠপোষকতা করেন। কথিত আছে যে তার রাজসভায় অষ্টদিগ্গজ নামে 8 জন সুধী ব্যক্তি দ্বারাই অলঙ্কৃত ছিল।
তারা হলেন কৃষ্ণদেব রায়, মাল্যচরিতম, হরিকথা, সায়ন, নন্দিনী মায়া, পরিজাত, ধারাজাতি, কালাহাস, ভি মহাত্মা, সুরনাথ, রাঘব, পাণ্ডুভিজন এবং প্রভাবতী, পাণ্ডুলম, তেন্নামি, রামালিঙ্গম, পাণ্ডুরঙ্গ এবং মহাত্মা রামাভে, সাকালা, মাধা, সারা, সংহার, রামানাথ, অষ্টদিগজ এর শ্রেষ্ঠ দিগজ, বিখ্যাত তেলুগু কবি পোদ্দার তার সভাকবি ছিলেন। তাকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয়। নিজে তেলুগু কবির পিতামহ, কাব্যের পিতামহ বলা হয়। কৃষ্ণদেব নিজের সংস্কৃত ভাষায় 5টি এবং তেলুগু ভাষায় আমুক্ত মাল্যদা নামে একটি গ্রন্থ রচনা করেন। আরবিদু বংশের রাজারাও সাহিত্য, শিল্প ও তেলুগু ভাষায় পৃষ্ঠপোষক ছিলেন। এই যুগে সঙ্গীত, নৃত্য, ব্যাকরণ, তর্কশাস্ত্র, দর্শন প্রভৃতি সম্পর্কে বিভিন্ন গ্রন্থ রচিত হয় এবং নাট্যশালার বিকাশ ঘটে। রাজা কৃষ্ণদেব রায় স্বয়ং ছিলেন কবি, লেখক এবং তেলুগু ভাষার পৃষ্ঠপোষক। তিনি বিধান এবং গুণী ব্যক্তিদের প্রচুর অর্থ ও ভূমি দান করেছিলেন। তার রাজত্বকালে সাহিত্য এবং সংস্কৃতির ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হয়। কিংবদন্তি, বিক্রমাদিত্য, নবরত্ন যে 8 জন পণ্ডিত উপস্থিত থাকতেন প্রভৃতি বিষয়ের উন্নতির জন্য এইসব পণ্ডিতগণকে নানাভাবে উৎসাহিত করতেন। রাজা কৃষ্ণদেব রায় যে গ্রন্থ রচনা করেছিলেন তা সাহিত্য ছাড়াও ঐতিহাসিক দিক থেকে এই গ্রন্থটি বিশেষ গুরুত্বপূর্ণ। তাই ঐতিহাসিক ডক্টর কে দত্ত বলেন, দ্য বিজয়নগর এম্পায়ার ওয়াজ এ সায়েন্টিস্ট অফ সাউথ ইন্ডিয়া কালচার। কৃষ্ণদেব রায় ও রাম রায় সঙ্গীতজ্ঞ হিসেবে সুপরিচিত ছিলেন। শিক্ষা, সংস্কৃতি এবং সাহিত্য ও শিল্পের ক্ষেত্রে এই যুগে চরম উন্নতি পরিলক্ষিত হয়। বিজয়নগর সাম্রাজ্যের শিল্পের অগ্রগতি। বিজয়নগর ধ্বংসাবশেষ বিভিন্ন নিদর্শন থেকে প্রমাণিত হয় যে স্থাপত্য ও শিল্প এবং বিজয়নগর দাক্ষিণাত্য অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র ছিল এবং সেখানে একটি বিশিষ্ট স্থাপত্য রীতি গড়ে উঠেছিল। বিদেশি পর্যটকগণ ও বিজয়নগরের স্থাপত্য শিল্পের ভূয়সী প্রশংসা করেন। বিজয়নগরের স্থাপত্য শিল্পের গুণাগুণ বিচার করতে গিয়ে ডক্টর S.K. সরস্বতী বলেছেন যে সিগনিফিকেশন অ্যান্ড দ্য ইন্টারেস্টিং compares traces of South Indian architecture. বিজয়নগরের নরপতিগণ যে সমস্ত সুসজ্জিত রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন সেগুলো এই সুষমার চিহ্ন সুস্পষ্ট। এই প্রাসাদগুলোর এবং মন্দির সমূহের সৌন্দর্য বিচার করেছেন পর্তুগিজ পর্যটক পায়েজ ও বিজয়নগর শহরের সৌন্দর্যের বিশদ বিবরণ দেন। তিনি বিজয়নগর সম্পর্কে বলেন, as large of Rome and very beautiful to look at বিজয়নগর। রাজ দরবারের সৌন্দর্য ছিল অতুলনীয় এবং সৌন্দর্যের তার প্রশংসা করেছেন। কৃষ্ণদেব রায় নিজে তার কয়েকটি গ্রন্থ এখানে সমাবেশ করেছেন। ধন্যবাদ। সুরজিৎকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের সামনে বিজয়নগর সংস্কৃতি সম্পর্কে বলবেন রিয়া দে। রিয়াকে আমি মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করলাম। নমস্কার, আমি রিয়া দে। আয়োজন সভায় উপস্থিত প্রিন্সিপাল মহাশয় এবং আমার সকল অধ্যাপক অধ্যাপিকাদের আমি আমার প্রণাম জানাই এবং ওনাদের অনুমতি নিয়ে আমার আলোচ্য টপিকটি আমি শুরু করছি। আমার আলোচ্য টপিকটি হলো বিজয়নগরের সংস্কৃতি। সাহিত্য সংস্কৃতির জগতে বিজয়নগর এক গৌরবময় স্থান অধিকার করেছিল ও স্বতন্ত্র উদ্ভাসও রচনা করেছিল। এই সময়ে সংস্কৃত ভাষা ও আঞ্চলিক ভাষায় বহু সাহিত্য রচিত হয়। বেদের বিখ্যাত ভাষ্যকার সায়ন ও তার ভ্রাতা মাধব বিদ্যারণ্য ছিলেন বিজয়নগর রাজ্যের অন্যতম প্রতিষ্ঠাতা বুক্কের প্রেরণদাতা।
পরবর্তীকালে রাজা কৃষ্ণদেব রায় নিজেই একজন সুপণ্ডিত ও সুসাহিত্যিক হিসেবে সংস্কৃতির ধারাকে বাহিত করেছেন। তিনি তেলুগু ভাষার রাষ্ট্রদর্শক বিষয়ক আমুক্তমাল্যদা নামক গ্রন্থ এবং সংস্কৃতে জাম্ববতী কল্যাণম নামক গ্রন্থ, একটি নাটক রচনা করেন। তার সভাকবি পেড্ডান সমাজ বিষয়ক গ্রন্থ মনোরচিতম রচনা করেন। পেড্ডানকে বলা হতো অন্ধ কবিতার পিতামহ। তার আর এক সভাকবি নন্দী তিমাইয়া রচনা করেন পারিজাত পরনাম। তার আমলকে তেলুগু ভাষার স্বর্ণযুগ বলা হয়। ডক্টর সতীশচন্দ্র জানিয়েছেন, আলোচ্য সময়ে সংস্কৃত সাহিত্যে নিরপেক্ষ তেলুগু সাহিত্যের চর্চা নবজাগরণের সূত্রপাত ঘটায়। ডক্টর এন ভেঙ্কট এই সময়কে তেলুগু ভাষার ক্ষেত্রে অগাস্টাসের যুগ বলে অভিহিত করেছেন। কৃষ্ণদেব রায়ের দরবারে সাহিত্য, দর্শন, জ্যোতির্বিদ্যা, নাট্যশাস্ত্রে দিগ্গজ 8 জন পণ্ডিতের সন্ধান পাওয়া যায়। এরা ইতিহাসে অষ্টদিগ্গজ নামে পরিচিত। সঙ্গীত কলায় বিজয়নগরের খ্যাতি ছিল সুদূর বিস্তৃত। বিজয়নগরে এমন কোনো নারী ছিলেন না যিনি সঙ্গীত কলায় পারদর্শিনী ছিলেন না। রাজা কৃষ্ণদেব রায়, রাম রায় প্রমুখ ছিলেন নৃত্যগীতে পারদর্শী। এখানকার অনুপম স্থাপত্য শিল্পের সব নিদর্শন তালিকটার যুদ্ধের পর বিজয়ী মুসলিম সেনা কর্তৃক ধ্বংসপ্রাপ্ত হলেও তার ধ্বংসাবশেষ আজও সমালোচকদের বিস্ময়ের কারণ হয়। স্থাপত্য শিল্পের দৃষ্টিনন্দন অন্যতম নিদর্শন হলো কৃষ্ণদেব রায়ের আমলে নির্মিত হাজাররাম মন্দির। এছাড়া বিঠলস্বামী মন্দির ও কৃষ্ণস্বামী মন্দিরও এই সময়ের অন্যতম স্থাপত্য কীর্তির হিসাবে বিবেচিত হয়। সবচেয়ে বড় কথা হলো খোদ বিজয়নগর রাজধানীর স্থাপত্য সৌন্দর্য বিদেশি পর্যটকদের প্রশংসা সাধনা। আব্দুর রজ্জাক বিস্ময়ের সঙ্গে বলে উঠেছেন, সারা পৃথিবীতে বিজয়নগরের মতো শহর চোখেও দেখেননি, কানেও শোনেননি। তিনি এই স্থাপত্যকর্মকে ইঙ্গ পারসিক বলে চিহ্নিত করেছেন। বিদেশি পর্যটকরা বিজয়নগরের উন্নত ও সুস্থ সাংস্কৃতিক জীবনের প্রশংসা করেছেন। সাহিত্য ও শিক্ষা সংস্কৃতিতে বিজয়নগরের খ্যাতি ছিল সর্বজন বিদিত। রাজা কৃষ্ণদেব রায় ছিলেন পণ্ডিত ও সাহিত্যের একান্ত অনুরাগী। রাজাদের উদ্যোগে ভাষা সাহিত্যের অভাবনীয় উন্নতি ঘটে। এই যুগে সংস্কৃত, তেলুগু, তামিল ও কানাড়ি ভাষার বহু সাহিত্য চর্চা যথেষ্ট বৃদ্ধি পায়। সংস্কৃত ভাষার প্রভাব থেকে বহু তামিল ভাষা সাহিত্যের বিকাশ এ যুগের প্রধানতম অবদান। সংস্কৃত ভাষায় সুপণ্ডিত ও বেদের ভাষ্যকার সায়ণাচার্য এবং তার ভাই মাধব বিদ্যারণ্য বিজয়নগরের উত্থানের সাথে যুক্ত থেকে এই রাজ্যকে একটি সাংস্কৃতিক ভিত্তি দেন। সমকালীন বহু পণ্ডিত, সাহিত্যিক, কর্মচারী প্রমুখ বিজয়নগরের সাংস্কৃতিক ধারার বিকাশে বিশেষভাবে সচেষ্ট ছিলেন। তাদের আগ্রহে দর্শন, তর্কবিদ্যা, ব্যাকরণ, সঙ্গীত, নৃত্যকলা, নাটক ও জ্ঞান বিজ্ঞানের অন্যান্য নানা বিষয়ে এ যুগের বহু সাহিত্য সৃষ্টি হয়েছিল। শিল্প স্থাপত্যের দিকটি বিজয়নগর রাজ্যের অবহেলিত ছিল না। শিল্প স্থাপত্যের প্রতি বিজয়নগর রাজাদের সহজাত আকর্ষণ ছিল। রাজা কৃষ্ণদেব রায় ছিলেন মহান নির্মাতা। নীলকণ্ঠ শাস্ত্রীর মতে বিজয়নগর রাজ্য দক্ষিণ ভারতীয় শিল্প সাহিত্য স্বাধীন, স্বতন্ত্র ও চূড়ান্ত রূপে প্রকাশ পায়। বিজয়নগরের শাসকদের প্রধান লক্ষ্য ছিল মুসলমানদের আক্রমণের পরে অবশিষ্ট যে হিন্দু শিল্প স্থাপত্য টিকে আছে তাকে রক্ষা করা এবং ব্যাপক সংস্কারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সৌধ, মন্দির ইত্যাদিকে স্বমহিমায় পুনঃপ্রতিষ্ঠিত করা। পুরনো মন্দিরগুলিকে সংযোজিত হলঘর, মণ্ডপ ইত্যাদি দ্বারা অধিকতর প্রশস্ত ও সুন্দর করে তোলার প্রয়াস নেওয়া হয়। মন্দিরের বাম দিকে গড়ে তোলা হয় কল্যাণ মণ্ডপ। অসংখ্য থাম বিশিষ্ট ছাদের নিচে ঠিক মাঝখানে রাখা হয় একটি মঞ্চ। এখানে রাজকীয় উৎসব ও অনুষ্ঠানে দেবতার আরাধনা করা হতো। থাম বা স্তম্ভগুলির বিচিত্র ও জটিল অলঙ্করণ ছিল বিজয়নগর শিল্পরীতির প্রধান বৈশিষ্ট্য। বিশাল আকার এক একটি পাথর খণ্ডের উপর অসংখ্য ভাস্কর্যকর্ম দ্বারা স্তম্ভগুলিকে অলঙ্কৃত করা হতো। তুঙ্গভদ্রার দক্ষিণ তীরে প্রায় সর্বত্র বিজয়নগর শিল্পরীতির নিদর্শন ছড়িয়ে আছে। তবে সর্বাধিক সুন্দর ও বিচিত্র শিল্পগুণে সমৃদ্ধ ছিল বিজয়নগরের শহরটি। বিজয়নগরের দুটি দৃষ্টিনন্দন স্থাপত্য সৃষ্টি হলো হাজাররাম মন্দির ও বিঠলস্বামী মন্দির। কৃষ্ণদেব রায়ের আমলে হাজাররাম মন্দিরটিকে বিশেষজ্ঞরা হিন্দু স্থাপত্য শৈলীর অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন বলে উল্লেখ করেছেন।
আর বিজয়নগরের স্থাপত্যকর্মের আরেকটি অমর দৃষ্টান্ত হলো বিঠল স্বামী মন্দির। পর্যটকরা বিজয়নগরের শহর রাজপ্রাসাদ নির্মাণশৈলীর প্রশংসা করেছেন। রাজপ্রাসাদটি ছিল অতি সুরক্ষিত দুর্গ বিশেষ। 7টি প্রাচীর দিয়ে নগরটি তৈরি হয়েছে। প্রত্যেকটি প্রাচীর দুর্গ দ্বারা সুরক্ষিত ছিল। নগরের মধ্যস্থলে আছে সপ্তম দুর্গটি। এই দুর্গটি বিরাট শহরের প্রধান বাজারটি 10 গুণের বেশি জমি অধিকার করে আছে। পাইজের মতে বিজয়নগরের প্রাসাদটি লিপসনের দুর্গের থেকেও বড়। মন্দিরগুলির ক্ষেত্রে পল্লব ও জৈন রীতির প্রাধান্য লক্ষ্য করা যায়। বিজয়নগর রাজ্যটি ইসলামের বিরুদ্ধে হিন্দু ধর্মের রক্ষক হিসাবে গড়ে উঠলেও ধর্মীয় অনুদাতারা এই রাজ্যকে গ্রাস করেনি। নাগরিক ধর্মাচরণের ক্ষেত্রে অসাধ স্বাধীনতা ছিল। সামরিক বাহিনীতেও বহু মুসলমান সদস্য ছিল। শিল্প, সাহিত্য, স্থাপত্য, ধর্ম প্রতিটি ক্ষেত্রেই বিজয়নগর রাজ্য এক সমন্বয়ী, নিরপেক্ষ ও আদর্শবোধ দ্বারা উদ্বুদ্ধ ছিল। স্থাপত্য শিল্পের মতোই সঙ্গীত ও বিজয়নগরের চরম শিখরে আরোহণ করেছিল। বিজয়নগরের নারীরা সঙ্গীত ও নৃত্যকলায় পারদর্শিনী ছিল। বিজয়নগরের শিল্পরীতিতে হিন্দু শিল্পকলা ও সংস্কৃতির নব জন্ম ঘটে। মন্দিরের আরাধ্য দেবতা ও সঙ্গিনী দেবতার জন্য পৃথক মন্দিরও ছিল। বিজয়নগরের নরপতিদের ধর্মবিশ্বাস আলাদা হলেও অপর ধর্মের মানুষের প্রতি সহনশীল ছিলেন। এমনকি বিদেশীদের সঙ্গে তারা সদয় ব্যবহার করতেন। সব ধর্মের উপাসনা সমগ্র বিজয়নগর সাম্রাজ্যে বিনা বাধায় প্রচলিত ছিল। বিজয়নগরের সাম্রাজ্য হিন্দু বলে বিবেচিত হলেও মধ্যযুগীয় ধ্যান ধারণা থেকে তারা মুক্ত ছিলেন। ফিরিস্তার বিবরণে জানা যায়, দেবরায়ের সেনাবাহিনীতে 10,000 মুসলিম সেনা ছিল। সাংস্কৃতিক দিক থেকে মধ্যযুগীয় ভারতবর্ষে বিজয়নগরের শাসকদের কাছে এটা কম গৌরবের নয়। এর থেকেই মধ্যযুগের ইতিহাসে বিজয়নগরের শাসকদের এক মার্জিত, সুসংস্কৃত এবং আধুনিক মনের পরিচয় পাওয়া যায়। ধন্যবাদ। প্রিয়াকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের সামনে বিজয়নগরের স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে বলবে অঙ্কনা গুহ। অঙ্কনাকে আমি মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করলাম। আমি অঙ্কনা গুহ। আমার আজকের টপিক হলো বিজয়নগর সাম্রাজ্যের স্থাপত্য ও ভাস্কর্য। স্থাপত্য শব্দটি এসেছে ল্যাটিন শব্দ আর্কিটেকচুরা থেকে। স্থাপত্য বলতে বোঝায় দালাল এবং অন্যান্য বাস্তব কাঠামো নির্মাণের পরিকল্পনা, নকশা এবং নির্মাণ প্রক্রিয়া ও কাজ। এবং ভাস্কর্য বলতে বোঝায় ত্রিমাত্রিক শিল্পকর্ম, অর্থাৎ জ্যামিতিশাস্ত্রের ঘনকের ন্যায় ভাস্কর্যকে দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা সহ ত্রিমাত্রিক হতে হবে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে স্থাপত্য ভাস্কর্যের বিভিন্ন নিদর্শন দেখা যায়। ঠিক তেমনি ভারতীয় স্থাপত্য ভাস্কর্যের বিভিন্ন নিদর্শন পরিলক্ষিত হয়। ব্রিটিশ সাংবাদিক ও সাহিত্যিক গিলবার্ট কেইথ চেস্টারটন বলেছেন, আর্কিটেকচার ইজ আ ভেরি গুড টেস্ট অফ দ্য ট্রু স্টেঞ্চ অফ আ সোসাইটি। চেস্টারটনের কথাটির সাথে দ্বিমত পোষণ করার কোনো উপায় নেই, কারণ একটি অঞ্চলের স্থাপত্য ও ভাস্কর্যের উপর ভিত্তি করেই সেই অঞ্চলের সমৃদ্ধি, বিজ্ঞান প্রযুক্তি ও রুচিশীলতার পরিচয় পাওয়া যায়। এছাড়া সেই সময়ের অর্থনৈতিক পরিস্থিতিও স্থাপত্য ভাস্কর্যের দ্বারা জানা যায়। এক কথায় বলতে গেলে স্থাপত্য ভাস্কর্য হলো এক প্রকার জীবন্ত দলিল। এই সম্বন্ধে ফ্র্যাঙ্ক রেয়েরি বলেছেন, আর্কিটেকচার শুড স্পিক অফ ইটস টাইম অ্যান্ড প্লেস বাট ইয়ার্ন ফর ইটস টাইমলেসনেস। ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন উন্নত স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন দেখা যায়। উত্তর ভারতে যেমন স্থাপত্য ভাস্কর্যের বিভিন্ন নজির পাওয়া যায়, তেমনি দক্ষিণ ভারতেও স্থাপত্য ভাস্কর্যের বিভিন্ন উন্নত নজির পাওয়া যায়। বিভিন্ন রাজবংশ দক্ষিণ ভারতে রাজত্ব করেছে এবং প্রত্যেকেই স্থাপত্য ভাস্কর্যের দিক থেকে উন্নত ছিল। ঠিক তেমনই একটি সাম্রাজ্য হলো বিজয়নগর সাম্রাজ্য। দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের আমলে দক্ষিণ ভারতে বিদ্রোহ দেখা দিলে সেই সুযোগে হরিহর রায় এবং বুক্কু নামক দুই ভ্রাতা বিজয়নগর সাম্রাজ্যের পত্তন করে। তুঙ্গভদ্রা নদীর দক্ষিণ তীরে এই সাম্রাজ্য অবস্থিত। সাম্রাজ্যটি যেমন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে উন্নত ছিল, তেমনি স্থাপত্য ও ভাস্কর্যে সাম্রাজ্যটি ছিল খুবই উন্নত। বিজয়নগরে ধ্বংসাবশেষের বিভিন্ন নিদর্শন থেকে প্রমাণিত হয় যে স্থাপত্য ও ভাস্কর্যে বিজয়নগর দাক্ষিণাত্যের অন্যতম কেন্দ্র ছিল।
এই সাম্রাজ্যের নিদর্শন স্বরূপ নানা স্থাপত্য ছড়িয়ে আছে সমগ্র দক্ষিণ ভারত জুড়ে। বিদেশি পর্যটকগণ ও বিজয়নগর স্থাপত্য ও ভাস্কর্যের ভূয়সী প্রশংসা করেছেন। ঐতিহাসিক কে দত্ত বলেছেন, দ্য বিজয়নগর এম্পায়ার ওয়াজ আ সিনথেসিস অফ সাউথ ইন্ডিয়ান কালচার। দক্ষিণ ভারতে প্রাচীন মন্দির নির্মাণ শৈলীর সংমিশ্রণে তৈরি হয়েছিল বিজয়নগর স্থাপত্য ভাস্কর্য। এর হিন্দু নির্মাণ শৈলীর মধ্যে সকল ধর্মবিশ্বাস ও স্থানীয় শৈলীগুলির মিলন ঘটেছিল। সাধারণত স্থানীয় গ্রানাইট পাথরে এই নির্মাণ শৈলীগুলি তৈরি হয়েছিল। বিজয়নগরের নরপতিগণ যে সমস্ত জমকালো প্রাসাদ ও মন্দির নির্মাণ করেছিলেন সেগুলিতে এক উচ্চস্তরের শিল্প সুষমার চিহ্ন স্পষ্ট। এই প্রাসাদগুলি ও মন্দিরগুলির সৌন্দর্য বিচার করতে গিয়ে ডক্টর এস.কে. সরস্বতী বলেছেন, ডেকোরেটেড উইথ অল দ্য রিসোর্সেস অফ আর্ট, বোথ স্কাল্পচার অ্যান্ড পেইন্টিংস। বিজয়নগর শহরের সৌন্দর্য ও গাম্ভীর্যে চরম পরিচয় পাওয়া যায় পায়েজের বর্ণনায়। তিনি বিজয়নগর সম্পর্কে বলেছেন, অ্যাজ লার্জ অ্যাজ রোম অ্যান্ড ভেরি বিউটিফুল টু লুক অ্যাট। অর্থাৎ তিনি বিজয়নগর সাম্রাজ্যকে রোম শহরের সৌন্দর্যের সাথে তুলনা করেছেন এবং এতটাই উন্নত ছিল বিজয়নগর সাম্রাজ্য যে সেখানে নাট্যশালা এমনকি অভিনয়ের ব্যবস্থাও ছিল। রাজার দরবার হলের শিল্প সৌন্দর্য ছিল অতুলনীয়। পায়েজ দরবার হলকে হাউস অফ ভিক্টরি বলে উল্লেখ করেছেন। আব্দুল রাজ্জাক দরবার হলকে এলিভেটেড অ্যাবাভ অল দ্য রেস্ট অফ দ্য লফটি বিল্ডিং ইন দ্য সিটাডেল বলে বর্ণনা করেছেন। বিজয়নগরের শিল্প সৌন্দর্যে এক স্বতন্ত্র ধারা লক্ষ্য করা যায় মন্দির শৈলীতে। রাজারা হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে সেই সময় সমগ্র বিজয়নগর জুড়ে গড়ে উঠেছিল প্রচুর মন্দির। ইতিহাসবিদদের মতে বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। তার রাজত্বকালে গুণমানের দিক দিয়ে স্থাপত্য ও ভাস্কর্যের এক অনন্য নজির সৃষ্টি করে। তার আমলে বেশিরভাগ নিদর্শন তৈরি হয়েছে। তার আমলে নির্মিত বিজয়নগরের হাজারানামা মন্দির ও বিঠলস্বামী মন্দির স্থাপত্য শিল্পের চরম নিদর্শন। এই মন্দির দুটি তখনকার পুণ্যার্থীদের কাছে সর্বাধিক প্রসিদ্ধ ছিল। এই দুটি মন্দিরের অলঙ্করণ, বৈচিত্র্য ও সৌষ্ঠব সর্বাধিক আকর্ষণীয় ছিল। তবে বিজয়নগর শিল্পশৈলীকে নিখুঁত ও যথাযথ সম্পূর্ণভাবে প্রতিফলিত করার প্রয়াস হাজারানামা মন্দিরের নির্মাণরীতিতে দেখা যায়। হাজারানামা মন্দিরের কাঠামো ছিল তুলনামূলক ক্ষুদ্রায়তন। মন্দিরটি হাম্পির রাজবাড়ি এলাকা বা রয়্যাল এনক্লোজের মধ্যে অবস্থিত। মন্দির মূলত রাম মন্দির। মন্দিরের মধ্যে বিভিন্ন ভাস্কর্যের নিদর্শন দেখা যায়। আর একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হল বিঠলস্বামী মন্দির। এটি 16 শতাব্দীতে তৈরি। এই মন্দিরের প্রধান আকর্ষণ হল চিত্তাকর্ষক স্তম্ভ হল ও পাথরের রথ। এই হলের মূর্তি তৈরি হয়েছে বিশাল গ্রানাইট স্তম্ভ খোদাই করে। এই মন্দিরে স্থিত পাথরের রথ হাম্পির কিংবদন্তি কাঠামো হচ্ছে। এর প্রধান আকর্ষণ হল সঙ্গীত স্তম্ভ, যার থেকে সঙ্গীত নির্গত হয় যখন তাতে টোকা দেওয়া হয়। বিদেশি স্থপতিরা এই দুটি মন্দিরের শিল্প সুষমা দেখে বিস্মিত হয়েছেন। হাজারানামা মন্দির সম্পর্কে লংহার্স্ট মন্তব্য করেছেন, ওয়ান অফ দ্য মোস্ট পারফেক্ট স্পেসিমেন্স অফ হিন্দু টেম্পল আর্কিটেকচার ইন এক্সিস্টেন্স। বিঠলস্বামী মন্দির সম্পর্কে ফার্গুসন বলেছেন, shows the extreme limit in fluid magnificence to which the style advanced. অপর একটি গুরুত্বপূর্ণ মন্দির হল বিরূপাক্ষ মন্দির। এটি হাম্পির সবথেকে প্রধান ও পবিত্র মন্দির। মন্দিরটিকে সকল প্রকার আক্রমণ থেকে রক্ষা করা হয়েছিল এবং এখনো এখানে পূজার্চনা হয়। বিরূপাক্ষ হল শিবের আরেক নাম। এই মন্দিরের প্রধান দেবতা শিব এবং তার পত্নী, যিনি এখানে পাম্পা নামে পূজিত হন। বিজয়নগর সাম্রাজ্যে একটি নির্জন এলাকা ছিল যা পদ্মমহল নামে পরিচিত। এটি বিজয়নগরের রাজকীয় মহিলাদের জন্য সংরক্ষিত করা ছিল। এটি হাম্পির অসাধারণ কাঠামোর অন্যতম, যা শহর অবরোধের সময় অক্ষত ছিল। এছাড়া বহু মন্দির বিভিন্ন রাজার আমলে তৈরি হয়েছিল। প্রত্যেকটি মন্দিরে উন্নত মানের ভাস্কর্যের নিদর্শন পাওয়া যায়। সোমেশ্বর মন্দির, বিদ্যাশঙ্কর মন্দির, চাঁদনিকেশ্বর, পত্তভিরামা মন্দির প্রভৃতি এই সময় গড়ে উঠেছিল। এছাড়াও প্রচুর শিব মন্দির এই সময় নির্মিত হয়েছিল। এছাড়া সেই সময় দ্রাবিড় শিল্পরীতির এক বিশেষ ধারা লক্ষ্য করা যায়। এর এক প্রকৃষ্ট উদাহরণ হল শিখারা মন্দির। এছাড়াও হাম্পির একটি বিশেষ মন্দির হল রঘুনাথ মন্দির।
স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের মতো সঙ্গীত ও চিত্রশিল্পও বিজয়নগরের উন্নতির চরম শিখরে আরোহণ করেছিল। বিজয়নগরের স্থাপত্য ও ভাস্কর্য শিল্পে তার মন্দির স্থাপত্যকে সব থেকে গৌরবময় করেছে। তাদের শিল্পরীতিতে হিন্দু কলার ও সংস্কৃতির নবজন্ম ঘটেছে। তাদের শিল্পরীতি দক্ষিণ ভারতের স্থাপত্য ও ভাস্কর্য শিল্পরীতিতে একটা গভীর পরিবর্তন এনেছিল। এই শিল্পশৈলী ও শিল্প সৌন্দর্য ছিল অভূতপূর্ব। মন্দিরের আরাধ্য দেবতার ও সঙ্গিনী দেবীর মূর্তির জন্য পৃথক মন্দির ছিল। বিজয়নগরের স্থাপত্য ও ভাস্কর্য রীতির মধ্যে উল্লেখযোগ্য হল তার অপূর্ব সমৃদ্ধশালী সূক্ষ্ম ও জটিল অলঙ্করণ ও কারুকার্য। মন্দির স্থাপত্যের একটি বৈশিষ্ট্য হল তথাকথিত হাজার স্তম্ভযুক্ত মন্দির। সাধারণত এই সব সুউচ্চ স্তম্ভের স্তরে নানান ধরনের ভাস্কর্য খোদাই করা ছিল। স্তম্ভগাত্রের কালো পাথরের গায়ে ভাস্কর্যে কাল্পনিক পশু থেকে দুরন্ত ঘোড়া ও নানান পশুর ছবি খোদিত হয়েছে। বিজয়নগর তার অজস্র মন্দিরের জন্য প্রসিদ্ধি লাভ করেছিল। বিজয়নগর শুধু রাজধানী শহর হিসেবে পরিচিত ছিল না, মন্দির নগর হিসেবে সকলের কাছে পরিচিত হয়েছিল। ধন্যবাদ। অঙ্কনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর বলেছে। এরপর আমাদের সামনে বক্তব্য রাখবে সৈকত কর্মকার, বিজয়নগরের শাসন ব্যবস্থা সম্পর্কে বলবে। আমি সৈকতকে মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করলাম। নমস্কার, আমি সৈকত কর্মকার। ওয়েবিনারে উপস্থিত আমাদের প্রিন্সিপাল মহাশয় এবং সকল শিক্ষক শিক্ষিকাকে আমার প্রণাম জানাই। আমার বিষয় হচ্ছে বিজয়নগরের শাসন ব্যবস্থা। ভারতবর্ষের ইতিহাসে দিল্লির সুলতানগণ এক বৃহৎ সুলতানি সাম্রাজ্য গড়ে তুললেও এই সুলতানি রাষ্ট্র কখনো একটি সুসংহত রাষ্ট্র ছিল না। দিল্লির সুলতানগণ যুদ্ধের মাধ্যমে সমসাময়িক কালের জন্য সাম্রাজ্য গোটা ভারতব্যাপী বিস্তার করলেও দিল্লির মসনদে দুর্বল শাসক অধিকার করলে প্রাদেশিক রাজ্যসমূহ তাদের নিজস্ব সামরিক ও সামাজিক প্রতিভায় নিজেদের স্বাধীন বলে ঘোষণা করত। এমনই স্বাধীন প্রাদেশিক রাজ্যসমূহগুলির মধ্যে অন্যতম হলো বিজয়নগর, বাহুমনি, বঙ্গদেশ, উড়িষ্যা প্রভৃতি। এরা কখনো সুলতানি অধীনতা মেনে আবার কখনো সুলতানি দুর্বলতার সুযোগে স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করত। ভারতের দাক্ষিণাত্যে এমন এক গুরুত্বপূর্ণ প্রাদেশিক রাজ্য ছিল বিজয়নগর। 1336 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলকের আমলে বিজয়নগর সাম্রাজ্যের উত্থান হয়। এই হিন্দু রাজ্য প্রায় 300 বছর ধরে সুলতানি আক্রমণ প্রতিহত করে বীরত্বের সঙ্গে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছিল। উত্থান প্রসঙ্গে যাদব বংশীয় জনৈক সঙ্গমের দুই পুত্র হরিহর ও বুক্ক বিজয়নগরের সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। এই সাম্রাজ্য যথাক্রমে সঙ্গম, শালুক, তুলুক বংশীয় রাজগণ রাজত্ব করেছিল। প্রায় 300 বছরের রাজত্বকালে দক্ষিণ ভারতে নিজস্ব শিল্প, তেলেগু সাহিত্য ও দক্ষিণী সংস্কৃতির অভূতপূর্ব উন্নতি ও বিকাশ ঘটে এবং বিজয়নগরের রাজাদের এক উজ্জ্বল বীরত্বের শাসনকালের কথা ইতিহাসে স্বর্ণাক্ষরে খোদিত হয়। বিজয়নগরের শাসন ব্যবস্থার সর্বোচ্চ কেন্দ্রে অধিষ্ঠিত ছিলেন রাজা। রাজাকে রাজকার্যের সাহায্যের জন্য একটি মন্ত্রী পরিষদ ছিল। সাধারণত উচ্চ অভিজাত বংশীয়দের মধ্যে থেকেই মন্ত্রী নিযুক্ত হতেন। রাজা কর্তৃক মন্ত্রী নিযুক্ত হতেন। মন্ত্রী পরিষদ ছাড়াও বিভিন্ন বিভাগের জন্য উচ্চ পদস্থ রাজকর্মচারী ছিল। কোনো কোনো ক্ষেত্রে এই মন্ত্রী পদ বংশানুক্রমিক হয়ে দাঁড়িয়েছিল। মন্ত্রী পরিষদে মন্ত্রীদের সংখ্যা ছিল 6 থেকে 8। মহাপ্রধান বা প্রধানমন্ত্রী বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন। মন্ত্রী পরিষদ ছাড়াও বিভিন্ন বিভাগের ক্ষেত্রে প্রধান প্রশাসক বা আমলা নিযুক্ত হতেন। যেমন রক্ষী বাহিনীর প্রধান নায়ক, অর্থনীতি বিষয়ক কোষাধ্যক্ষ, অশ্বশালা, বাণিজ্য বিভাগ, পুলিশ বিভাগ সকল ক্ষেত্রেই একজন করে প্রধান প্রশাসক বা আমলা হিসেবে নায়ক বা নায়ক নামের কর্মচারী নিযুক্ত হতেন। রাজধানী শহর ও রাজসভা ছিল সুসজ্জিত ও বিস্ময়কর সৌন্দর্যপূর্ণ এবং জাঁকজমক। সকল বৈদেশিক পর্যটকগণই বিজয়নগরের রাজধানী ও রাজসভার মনোরম ও বিস্ময়কর সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। ব্যয়বহুল এই রাজসভায় অভিজাত সাহিত্যিক, দৈবজ্ঞ, সঙ্গীতজ্ঞগণ, জ্যোতিষ প্রভৃতি দ্বারা অলঙ্কৃত থাকত। রাজা কৃষ্ণদেব রায়ের রাজসভায় 8 জন বিভিন্ন বিষয়ের পণ্ডিত উপস্থিত ছিলেন।
এদের একত্রে অষ্টদিগ্গজ বলা হতো। পর্তুগিজ পর্যটক পায়েস রাজসভার দরবার হলকে এ হাউস অফ ভিক্টরি বলে উল্লেখ করেছেন। শাসন ব্যবস্থার সুবিধার জন্য বিজয়নগরের সাম্রাজ্য কয়েকটি মন্ডলম বা প্রদেশে বিভক্ত ছিল। এই এই সকল প্রদেশ আবার রাজ্য মন্ডল চারভি নামে পরিচিত ছিল। দক্ষিণের কর্ণাটকে নাডু সীমাস্থল এবং তামিল দেশে কোত্তম পারু প্রভৃতি নামে পরিচিত ছিল। বিজয়নগরের প্রদেশগুলির মোট সংখ্যা সঠিক জানা যায় না। ঐতিহাসিক কৃষ্ণ শাস্ত্রীর মতে বিজয়নগর সাম্রাজ্যের 6টি প্রদেশ ছিল। এই প্রদেশগুলির প্রাদেশিক শাসনকর্তা বা নায়কগণ দ্বারা পরিচালিত হতো। প্রতিটি উপপ্রদেশে অভিজাত বংশীয় অথবা রাজ পরিবারের নায়ক উপাধিধারী শাসকগণের হাতে শাসনকার্য ন্যস্ত থাকত। প্রাদেশিক শাসনকর্তা বা নায়কগণ স্থানীয় সামরিক অসামরিক বিচার ব্যবস্থার চূড়ান্ত ক্ষমতার অধিকারী ছিলেন। তবে প্রাদেশিক শাসনকর্তা বা গভর্নরগণ প্রদেশের শাসনের আয় ব্যয়ের হিসেব নিয়মিত কেন্দ্রের কাছে পাঠাতে বাধ্য থাকতেন। এমনকি প্রয়োজনে কেন্দ্রকে সামরিক সাহায্য দান করতে নায়কগণ বাধ্য থাকতেন। শাসনকর্তাগণ রাজা দ্বারা নিয়ন্ত্রিত হতেন। অযোগ্যতা রাজদ্রোহের অপরাধে এবং তাদের শাস্তি দান পদচ্যুত করা হতো এবং তাদের জায়গির বাজেয়াপ্ত করা হতো। তবে কেন্দ্র দুর্বল হলে এই প্রাদেশিক শাসনকর্তাগণ বা নায়কগণ চরম ক্ষমতার অধিকারী হয়ে নিজেদের স্বাধীন বলে ঘোষণা করত এবং কেন্দ্রের অধীনতাকে অমান্য করত। বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায়ের জীবনাবসানের পর পরবর্তী রাজগণের দুর্বলতার সুযোগে সাম্রাজ্যের প্রাদেশিক শাসনকর্তাগণ প্রায় অনেকেই কেন্দ্রের অধীনতা ছিন্ন করে এক বিরাট সামরিক, আর্থিক ক্ষমতা ও পূর্ণ স্বাধীনতা ভোগ করতে শুরু করে এবং সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে। কিন্তু বিজয়নগরের ক্ষমতাশালী রাজগণের আমলে তারা বহু সামাজিক সেবামূলক কার্যে আত্মনিয়োগ করতেন, যেমন মন্দির নির্মাণ, বৃক্ষরোপণ, সৌধ নির্মাণ, কৃষি উন্নতিতে এই সকল ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অবদান ছিল। নিজ নিজ প্রদেশে ধর্মরক্ষা ব্যাপারে তারা অত্যন্ত সজাগ ছিলেন। বিজয়নগর সাম্রাজ্যের সমৃদ্ধির ভিতে এই প্রাদেশিক শাসনকর্তাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজয়নগরের শাসন ব্যবস্থায় সামরিক সামন্ত বা নায়ক বা অবনায়কদের বিশেষ স্থান ছিল। এরা কেন্দ্রকে সৈন্যের যোগান এবং বিনিময়ে জায়গির ভোগ করত। এরা সৈন্য পালনের জন্য আদায়কৃত রাজস্বের 1/3 অংশ জমা দিত। শহরের বাজার বন্দরগুলি তারা নিয়ন্ত্রণ করত এবং শুল্ক আদায় করত। এই শুল্ক ও অতিরিক্ত শুল্কের অর্থে নায়ক ও সামন্ত প্রভুরা বহুল ধনশালী হয়ে ওঠে। এরাই পরে পলিগার নামে অভিহিত হয়। অনেক ঐতিহাসিক নায়কদের এই বহুল ক্ষমতা ও শুল্ক আদায় ও প্রভাব প্রতিপত্তি দেখে বিজয়নগরের শাসন ব্যবস্থাকে সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা বলে উল্লেখ করেছেন এবং ধনীদের বিলাসবহুলতা ও দরিদ্রের অশেষ কষ্টের কথা বর্ণনা করেছেন। তবে বিজয়নগরের শাসন ব্যবস্থা নায়কদের বিশেষ স্থান থাকলেও শাসন ব্যবস্থা মোটেই নায়ক নির্ভর ছিল না। রাজা দুর্বল হলেই তাদের প্রাধান্য প্রতিষ্ঠিত হতো। শাসন ব্যবস্থায় ব্রাহ্মণদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ব্রাহ্মণগণ সৈন্যদের জোট পরিচালনার দায়িত্বে ছিলেন। নায়ক ও ব্রাহ্মণ বিজয়নগরের সাম্রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ প্রধান অঙ্গ ছিল। রাজকার্য পরিচালনায় উচ্চ পদগুলিতে ব্রাহ্মণদের বিশেষ প্রভাব ছিল। রাজা কৃষ্ণদেব রায় স্বয়ং তার রচিত রাজনীতি বিষয়ক আমুক্তমাল্যদা গ্রন্থে সাম্রাজ্য পরিচালনার ক্ষেত্রে ব্রাহ্মণদের অশেষ ভূমিকার কথা বলেছেন। সকল সাম্রাজ্যই নির্ভর করে সাম্রাজ্যের আর্থিক আয়ের উপর। বিজয়নগর সাম্রাজ্যের আয়ের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব। নায়কগণ রাজস্বের কিছু অংশ ভোগ করলেও একটি নির্দিষ্ট পরিমাণ কর তাদের নিয়মিত রাজকোষে পাঠাতে হতো। শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তরে ছিল গ্রামগুলি ছিল স্বনির্ভর এবং
গ্রামগুলি গ্রামসভা দ্বারা পরিচালিত হতো। চোল গ্রামীণ শাসনের ঐতিহ্যই বিজয়নগরের অপরিবর্তিত ছিল। গ্রাম প্রধানকে বলা হতো আয়াগার। শাসন ব্যবস্থায় এই গ্রামগুলির সাথে মহানায়কাচার্য নামের এক শ্রেণীর কেন্দ্রীয় আমলা সরাসরি সংযোগ রক্ষা করতেন। বিজয়নগরের বিজয়নগরের বিচার ব্যবস্থার শীর্ষে ছিলেন রাজা স্বয়ং। রাজাই ছিলেন সর্বোচ্চ আপিল আদালত। এছাড়া গ্রাম সভাগুলি স্থানীয় মামলার মীমাংসা করত। বিজয়নগরের প্রায় সকল রাজাই ছিলেন ন্যায় ধর্ম পরায়ণ, পরধর্ম সহিষ্ণু। বিজয়নগর রাজ কৃষ্ণদেব রায় তার আমুক্তমাল্যদা গ্রন্থে বলেছেন, রাজা সর্বদা ধর্মের প্রতি সজাগ দৃষ্টি রেখে রাজকার্য পরিচালনা করবেন এবং এতে সাম্রাজ্যের দৃঢ়তা বজায় থাকবে। বিজয়নগরের সকল পরিস্থিতিতেই বিচার ব্যবস্থায় অপরাধীকে কঠোর শাস্তিদানের ব্যবস্থা ছিল। চুরি, ডাকাতি ইত্যাদি অপরাধের জন্য প্রাণদণ্ড, অঙ্গচ্ছেদ এবং হাতির পায়ের তলায় পিষে হত্যা করা হতো। এইরূপ কঠোর ব্যবস্থার ফলে নগরের প্রায় সকল স্থানে শান্তি অব্যাহত ছিল। একথা বিদেশি পর্যটকগণও স্বীকার করেছেন। যদিও বিজয়নগরের শাসন ব্যবস্থা সামগ্রিক দিক থেকে সুগঠিত, ন্যায়পরায়ণ ছিল, কিন্তু তা সত্ত্বেও এই শাসন ব্যবস্থার কতগুলি মৌলিক ত্রুটি লক্ষণীয়ভাবে পরিস্ফুট। প্রথমত, প্রাদেশিক শাসনকর্তাগণ অপ্রতিহত ক্ষমতার ভোগ করত। কেন্দ্রের দুর্বলতায় এই অপ্রতিহত ক্ষমতাই সাম্রাজ্যের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। দ্বিতীয়ত, পর্তুগিজদের উপকূলে বাণিজ্য করতে দিয়ে বিজয়নগর রাজারা ভুল করেছিল। এতে সাম্রাজ্যের এক বিরাট পরিমাণ বাণিজ্যিক আয় তারা নিজেরাই বন্ধ করেছিল। তাছাড়া তারা ঘোড়া কেনায় বহুল অর্থ ব্যয় করত এবং আগ্নেয়াস্ত্র নির্মাণে কোনরূপ আগ্রহ তারা দেখাননি। তবুও বিজয়নগরের শাসন ব্যবস্থার দৃঢ়তা, উদারতা, ন্যায়পরায়ণতা, পরধর্ম সহিষ্ণুতা সকল বৈদেশিক পর্যটক প্রশংসা করেছেন। শাসন ব্যবস্থায় জাতিভেদের কোনো প্রথা ছিল না। বিজয়নগরের শাসন ব্যবস্থায় সৈনিক হিসাবে হিন্দু মুসলমান দুয়েরই প্রভাব ছিল। সকল বৈদেশিক পর্যটক বিজয়নগরের শাসন ব্যবস্থার অত্যন্ত প্রশংসা করেছেন এবং বর্তমানে সাপেক্ষে এটা যথেষ্ট প্রশংসনীয়। ভারতের ইতিহাসে বিজয়নগরের 300 বছরের গৌরবের শাসনকাল যে শাসন ব্যবস্থার ভিত্তির ওপর দাঁড়িয়েছিল, সেই শাসন ব্যবস্থা ও শাসনকাল মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় এবং বর্তমান ও ভবিষ্যতেও তা অনুপ্রেরণাদায়ক। বক্তব্যের শেষে ধন্যবাদ জানাই আমাদের ইতিহাস বিভাগের সকল শিক্ষক ও শিক্ষিকা মন্ডলীকে আমাদের মূল্যবান ঐতিহাসিক তথ্য দিয়ে। ধন্যবাদ। সৈকতকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের সামনে বিজয়নগরের সাম্রাজ্যের উত্থান এবং মূল্যায়ন সম্পর্কে বলবে বুদ্ধদেব ঘোষ। আমি বুদ্ধদেবকে মাইক্রোফোনটা বুদ্ধদেবের হাতে হ্যান্ড ওভার করলাম। নমস্কার, আমি বুদ্ধদেব ঘোষ। আজ ওয়েবিনারে উপস্থিত নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপাল মহাশয় এবং ইতিহাস বিভাগের শিক্ষক শিক্ষিকা মহাশয়কে প্রণাম জানিয়ে আমি আমার টপিক বিজয়নগর সাম্রাজ্যের উত্থান এবং মূল্যায়ন শুরু করছি। আলাউদ্দিন খলজির রাজত্বকাল থেকে একাধিক সুলতান দক্ষিণ ভারত জয়ের চেষ্টা করেছিলেন, কিন্তু দক্ষিণ ভারত পুরোপুরি উত্তর সুলতানি শাসনের পদানত হয়নি, কারণ দূরত্ব আর দ্বিতীয়ত সাংস্কৃতিক পরিমণ্ডল এই কাজে দিল্লি সুলতানদের কখনো সাহায্য করা হয়নি। সম্ভবত এই সমস্যা প্রথম উপলব্ধি করে মোহাম্মদ বিন তুগলক দেবগিরিতে সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী গড়ে তোলেন। অবশ্য তার সে চেষ্টাও ব্যর্থ হয়। বিভিন্ন সমস্যার জন্য 1329 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলক দেবগিরি ত্যাগ করে উত্তরে চলে আসার পর থেকে দক্ষিণে বিদ্রোহের পরিবেশ সৃষ্টি হয়। শুধুমাত্র রাজনৈতিক কারণে এই বিদ্রোহগুলি ঘটেছিল তা বলা যাবে না, এক্ষেত্রে ধর্ম ও সংস্কৃতির প্রভাব ছিল ব্যাপক। শৈব ধর্মের প্রভাবে দক্ষিণের হিন্দুদের মধ্যে এক জাগরণ সূচিত হয়েছিল। একই সঙ্গে ইত্যা বন্টনকালে প্রাচীন বহু ধর্মীয় ও সামন্ততান্ত্রিক সুযোগ সুবিধা লুপ্ত করা হয়েছিল। সুযোগ করে এই সব অসন্তোষকে কাজে লাগানো হলো। বিদ্রোহগুলিতে সাধারণ কৃষকরা যোগ দিয়েছিল, কারণ তাদের উপর করের বোঝা বৃদ্ধি পেয়েছিল। মুসলমানদের রাজনৈতিক অধিকারের বিরুদ্ধে স্থানীয় হিন্দুরা তাদের সামাজিক অধিকার সংরক্ষণের তাগিদে জোটবদ্ধ হন। সামাজিক আন্দোলন গড়ে তোলার পশ্চাতে শৈব ধর্ম ব্যাপকভাবে কাজ করেছিল। শৈবরা ছিল সাধারণত অত্যন্ত রক্ষণশীল,
অমান্য কোনো মতাবলম্বী, সে হিন্দু হোক বা মুসলমান, শৈবরা তাকে বিধর্মী বলে গণ্য করত। কিন্তু শৈবদের মধ্যে কোনো জাতিভেদ প্রথা ছিল না। এর ফলস্বরূপ তারা জোটবদ্ধ হতে সমর্থ হলো এবং এভাবেই তারা মুসলমানদের বিরুদ্ধে এক সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হলো। মোহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে বিদ্রোহ এত ব্যাপক ও দ্রুত প্রসারিত হলো যে 1331 খ্রিস্টাব্দের মধ্যে মহানদী থেকে পূর্ব উপকূল ধরে নীললোর জেলার গুন্ডালকাম্মা পর্যন্ত সুলতানি শাসনের চিহ্নমাত্রা রইল না। এই সময়ে চালুক্য বংশজাত সোমদেব কাম্পিলি শাসক মুহাম্মদের বিরুদ্ধে বিদ্রোহ করে বর্তমান কর্ণাটকের বিরাট এলাকা দখল করে নেন। বিদ্রোহ দমন করার জন্য সুলতান হরিহর ও তার ভাই বুক্কোকে কাম্পিলি শাসক হিসেবে নিযুক্ত করেন। সঙ্গম নামে এক ব্যক্তির 5 পুত্রের অন্যতম 2 জন ছিলেন হরিহর ও বুক্কো। স্থানীয় রাজার অধীনে তাদের কর্মজীবনের সূত্রপাত হয়। 1327 সালে দিল্লির সুলতানদের হাতে কাম্পিলির পতন ঘটলে 2 ভাইকে বন্দী করে দিল্লিতে নিয়ে আসা হয়। দিল্লিতে তাদের মুসলিম ধর্মে ধর্মান্তর করা হয়। নিজেদের দক্ষতায় 2 ভাই সুলতান মোহাম্মদ বিন তুগলকের সুনজরে আসে। তারপর সুলতান তাদের কাম্পিলিতে পাঠিয়েছিলেন। স্বভূমিতে ফিরে তারা পুনরায় তাদের ধর্ম হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং তৎকালীন রাজনৈতিক অবস্থার সুযোগ নিয়ে সঙ্গমের 5 পুত্র জোটবদ্ধ হয়ে একটি স্বাধীন রাজ্য গড়ে তোলার প্রয়াসী হন। সেই পরিস্থিতিতে সমগ্র দক্ষিণ ভারত জুড়ে মোহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে বিদ্রোহ ঘটে চলেছে। 1333 থেকে 1334 খ্রিস্টাব্দ মাবারের শাসক জালাউদ্দিন হাসান শাহ মাদুরা রাজ্য প্রতিষ্ঠাতা করলে হরিহর ও তার ভাইরা উজ্জীবিত হয়ে ওঠেন। ঠিক এই পরিস্থিতিতে দোর সমুদ্রের রাজা তৃতীয় বল্লাল সমগ্র তেলেঙ্গানা থেকে মুসলমান শাসনের অবসানের উদ্দেশ্যে যুদ্ধ ঘোষণা করেন এবং মাদুরার উত্তরাংশ দখল করে নেন। দক্ষিণ ভারতে এই ডামাডোলের মধ্যেই 18 এপ্রিল 1336 খ্রিস্টাব্দে হরিহর ও বুক্কো তুঙ্গভদ্রা নদীর দক্ষিণ তীরে তার রাজ্য বিদ্যানগর বা বিজয়নগর প্রতিষ্ঠাতা করেন, যা উত্তরে তুঙ্গভদ্রা থেকে দক্ষিণে তিরুচিরাপল্লী পর্যন্ত বিস্তৃত ছিল। এভাবেই দক্ষিণ ভারতে হিন্দু রাজ্য বিজয়নগরের উত্থানের বীজ ব্যাপিত হয়। এই উত্থানের পর সমগ্র বিজয়নগর সাম্রাজ্যে 4টি রাজবংশ রাজত্ব করেছিল। পিতা সঙ্গমের নাম অনুসারে প্রথম রাজবংশ ছিল সঙ্গম রাজবংশ। এছাড়াও শালুক বংশ, তুলুক বংশ, করবিটি বংশ রাজত্ব করেছিল। তুলুক বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে বিজয়নগর তার গৌরবের শিখরে আরোহণ করেছিলেন। 1530 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর বিজয়নগরের বিপর্যয় ডেকে আনেন। কৃষ্ণদেব রায়ের মৃত্যুর পর তার অচ্যুত রায়কে তার উত্তরাধিকারী মনোনয়ন করেছিলেন, কিন্তু অচ্যুত রায়ের সিংহাসন প্রাপ্তিতে কৃষ্ণদেব রায়ের শাল্যক তথা এক প্রভাবশালী অভিজাত রামরায় খুশি হতে পারেননি। যথেষ্ট টানাপোড়েনের পর অচ্যুত ও রামরায়ের মধ্যে আপোষ হলো। এই সময়ে উড়িষ্যার গজপতি প্রতাপ রুদ্রদেব এবং বিজাপুরের ইসমাইল আদিল শাহ 2 প্রান্ত থেকে বিজয়নগরকে আক্রমণ করে অচ্যুত রায় বিদ্রোহ দমনে সমর্থ হন। অচ্যুত রায় শক্তিশালী হয়ে উঠলে রামরায় অচ্যুতকে বন্দী করতে সক্ষম হয়েছিলেন এবং 1542 সালে অচ্যুত রায়ের মৃত্যু হলে তার প্রধান পুত্র ভেঙ্কট রাজা হন। তবে অচ্যুত পুত্র ভেঙ্কট বেশি দিন সিংহাসনে থাকতে পারেননি। 1543 সালে অচ্যুত রায়ের ভাতৃপূর্ব সদাশিব নতুন রাজা হন, তবে তার মন্ত্রী রামরায় কার্য সম্পাদন করতেন। রামরায়ের প্রাথমিক কাজ ছিল অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করা, তবে তিনি বহুবার এই কাজে সফল হন। তবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তিনি বিজাপুরের আহমেদনগরের সুলতান বুরহান নিজাম শাহের সঙ্গে মৈত্রী স্থাপন করে বিজাপুরকে প্রতিরোধ করেন। কিন্তু রামরায়ের এই কূটনৈতিক ব্যবস্থা দীর্ঘস্থায়ী হতে পারেনি। বুরহানের মৃত্যুর পর আহমেদনগরের নতুন সুলতান হুসেন নিজাম শাহ বিজয়নগরের প্রতি আগ্রহ হারান এবং গোলকুন্ডার সাথে মৈত্রী স্থাপন করেন। এতঃপর বিজয়নগর ও বিজাপুর বাহিনীর হাতে গোলকুন্ড পরাজিত হয়। বিজয়নগরের সেনারা 1555 সালে গোলকুন্ডার বিরুদ্ধে মিত্ররাজ্য আহমেদনগরে প্রবেশ করে এবং নির্বিচারে ধ্বংস করেন। ফেরিস্তার তথ্য অনুযায়ী জানা যায় যে সেনারা নারী শিশু হত্যা থেকে শুরু করে ধর্মস্থানকে অপবিত্র করেছিল। রামরায়ের এইরূপ আচরণে বিজয়নগরকে শাস্তি দিতে মনস্থ করেন। অবশেষে গোলকুন্ডা সুলতান কুতুব শাহর উদ্যোগে সমস্ত মুসলমান রাজ্যগুলি বিজয়নগরের বিরুদ্ধে জোটবদ্ধ হন। ধীরে ধীরে গোলকুন্ডা, বিজাপুর, বিদর, আহমেদনগরের শাসকদের মধ্যে পারস্পরিক বিভেদ দূর হয় এবং তারা তাদের একমাত্র শত্রু হিসেবে বিজয়নগরকে চিহ্নিত করেন।
সংঘাতের সূচনা ঘটে যখন বিজাপুরের আদিল শাহ রামরায়ের নিকট মুদ্গল দাবি করেন। রামরায় এই দাবি মানতে অস্বীকার করলে তার 4 মুসলমান রাজ্যের বাহিনী 1564 সালে ডিসেম্বর মাসে বিজয়নগর আক্রমণ করে। রামরায় দক্ষিণী রাজ্যগুলির সঙ্গে এক জোটও তৈরি করেছিল। অবশেষে 1565 সালে কৃষ্ণ নদীর দক্ষিণ তীরে বানিহাট্টা বা কালীকটা নামক স্থানে বিজাপুর, গোলকুন্ডা, বিদর ও আহমদনগরের মিলিত বাহিনীর সাথে বিজয়নগরের এক যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে বিজয়নগর সম্পূর্ণভাবে পরাজিত হয়েছিল, যে যুদ্ধ ভারতীয় ইতিহাসে কালীকটার যুদ্ধ নামে পরিচিত ছিল। এই যুদ্ধের পর রামরায় যুদ্ধক্ষেত্রে নিহত হন। এরপর শুরু হয় বিজয়ী বাহিনীর ধ্বংসলীলা ও লুণ্ঠন। সমৃদ্ধ রাজধানী বিজয়নগর পর্যন্ত এই তাণ্ডবের হাত থেকে রেহাই পায়নি। প্রায় 1 লক্ষ হিন্দুদের হত্যা করা হয়। সাধারণের ঘরবাড়ি ধ্বংস করে, মন্দির বাজার সব লুণ্ঠন করে মুসলমান সেনারা বিজয়নগরকে রাতারাতি শ্মশানে পরিণত করে। এই ধ্বংসলীলার বর্ণনা দিতে গিয়ে রবার্ট সোয়েল মন্তব্য করেছেন যে পৃথিবীর ইতিহাসে এই জাতীয় দ্বিতীয় কোনো ঘটনার উদাহরণ নেই, যা বিজয়নগর সাম্রাজ্যের ক্ষেত্রেই পরিণত হয়েছিল। ধীরে ধীরে বিজয়নগর সাম্রাজ্য কয়েকটি খণ্ডরাজ্যে পরিণত হয়েছিল। এই বলে আমার টপিক শেষ করছি। বুদ্ধদেবকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের সামনে বক্তব্য রাখবে আমাদের ইতিহাস বিভাগীয় অধ্যাপিকা সুতপা সাহা মহাশয়। ম্যাডামকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রথমেই সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের প্রিন্সিপাল স্যার যে শুরু থেকে এখনো পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন, তার সহযোগিতা ছাড়া তো আমরা এটা কখনোই করতে পারতাম না। সেই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আপনার সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। আরো আমি একজনকে মানে ধন্যবাদ জ্ঞাপন করব, আমাদের কল্যাণী দি বাংলা বিভাগের অধ্যাপিকা। তিনিও আমাদের সঙ্গে কিন্তু গোড়া থেকেই বসে রয়েছেন এবং শুনছেন, এবং মানে ভালো লাগছে দেখে যে বাংলা বিভাগের কল্যাণীদি রয়েছেন। রূপেনও এসেছিল, হয়তো কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে গেছে, সেও প্রথমে জয়েন করেছিল। ভালো লাগছে দেখে যে টিচারদের থেকেই তো স্টুডেন্টরা মানে আশা আলো দেখতে পাবে এবং তারা যে আমাদের সঙ্গে রয়েছেন, পাশে রয়েছেন, এটা আমার খুব ভালো লাগছে। দ্বিতীয়ত হচ্ছে অসংখ্য ধন্যবাদ স্টুডেন্টদের, যে এত কম সময়ের মধ্যে আমরা ওদেরকে জোর হয়তো দিইনি, কিন্তু আমরা একটা প্রচেষ্টা করব এটা বলেছিলাম এবং আমরা টিচাররা সকলে মিলে একটা প্রচেষ্টা করেছিলাম যে টিচার ওয়েবিনার প্রচুর পরিমাণে হচ্ছে, আমরা সব জায়গায় অ্যাটেন্ড করছি, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, স্টেট, কিন্তু স্টুডেন্ট ওয়েবিনার আমরা সবসময় সেমিনার করেছি কলেজের মধ্যে। স্টুডেন্টরা সামনাসামনি এসেছে, আমাদের সামনে এসে বলেছে, তাদেরকে আমরা অনেক সময় পেয়েছি তৈরি করার মতো। কিন্তু এইরকম একটা লকডাউন ফেজে স্টুডেন্টরা যে এসেছে এবং আমরা টিচাররা যখন বলেছি, আমাদের ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষিকারা যখন বলেছি আমরা তোমরা করবে, ওরা কিন্তু অনুৎসাহ দেখায়নি, সবাই খুব উৎসাহ দেখিয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে ওরা জানে এই সময় হয়তো পুরোপুরি আমরা ওদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবো না, কেননা কিছু রেস্ট্রিকশন রয়েছে, কিছু লিমিটেশন, সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও শ্রাবন্তী অনেক চেষ্টা করেছে, অখিল চেষ্টা করেছে, আমার থেকেও যখন তারা চেয়েছে বলেছে, আমাদের এইচওডিও চেষ্টা করেছেন, তারামণিও চেষ্টা করেছে করে। সব থেকে বড় কৃতিত্ব ছাত্রছাত্রীদের নিজেদের, যে ওরা নিজেরা কিন্তু বিভিন্ন রকম ভাবে বই ঘেটে, ইন্টারনেট দেখে ওরা কিন্তু একটা প্রিপারেশন করেছে এবং যে প্রিপারেশনটা একটা নতুন মাধ্যমে আমাদের সামনে তুলে ধরলো। ওয়েবিনার ওরা কখনো করেনি, এই সিস্টেমটা আমাদের কাছেই নতুন, ওরা কি করে করবে, কিন্তু ওরা দেখিয়ে দিল প্রথম উদ্যোগে। আমার কিচ্ছু বলার নেই, আমি আপ্লুত। আমার ভালো লাগছে দেখে যে আমার ছাত্রছাত্রীরা এত সিনসিয়ারলি এই বিষয়টাকে ভেবেছে, পড়েছে, উপস্থাপন করেছে, ভয় পেয়েছে, তবুও কিন্তু তারা পিছু পা হয়নি। সেই জন্য অসংখ্য ধন্যবাদ এবং ওদের জন্য অসংখ্য শুভেচ্ছা বার্তা আমার রইল। হাততালি, প্রচুর পরিমাণে হাততালি তোমাদেরকে। আরেকটা কথা প্রিন্সিপাল স্যার আমাদের বলছিলেন যে ওদের যদি কোনো দুর্বল জায়গা থাকে বা সিলেবাসের মধ্যেই যদি আমরা করাচ্ছি কিনা জানতে চেয়েছিলেন স্যার। একটা কথা স্যারকে বলবো, স্যার আমরা পুরোটা সিলেবাসের মধ্যে আবদ্ধ থাকতে চাইছি না, আমরা চাইছি সিলেবাস তো ওরা পড়বেই, যদি সিলেবাসের বাইরে আমরা কিছু করতে পারি। সিলেবাসের বাইরে ইতিহাস একটা বিস্তর জায়গা, বিশাল তার মানে মাপকাঠি, বিশাল তার পরিধি,
যদি সিলেবাসের বাইরেও আমরা কিছু করতে পারি যেটা ওদের উৎসাহ রয়েছে, তাহলে আমরাও খুশি হব, ওরাও নতুন জিনিস যেটা ওরা সিলেবাসের বাইরে হয়তো কোনোদিন জানতেই পারতো না সেই জিনিসটা নিয়েও জানতে পারবে। ব্যাস আমার এইটুকুই বলার। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে খুব ভালো প্রচেষ্টা, ভীষণ ভালো হয়েছে। আগামী দিনে আরো ভালো করবে, তোমরা আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে, এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমি আমাদের ইতিহাস বিভাগীয় অধ্যাপক অখিল স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ। আজকের ইতিহাস বিভাগ দ্বারা আয়োজিত স্টুডেন্ট ওয়েবিনারে উপস্থিত আমাদের কলেজের প্রিন্সিপাল ডক্টর স্বপন কুমার রয় মহাশয়কে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এবং প্রথম থেকে এই ওয়েবিনারে এবং প্রথম থেকে শেষ অবধি রয়েছেন আমাদের সাথে এবং দেখেও ভালো লাগছে। এবং অভিনন্দন জ্ঞাপন করছি বিভাগের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা সহ বিভাগীয় প্রধানকে এবং আমার প্রিয় ছাত্রছাত্রী যেভাবে এত সুন্দর একটি ওয়েবিনার উপস্থাপন করেছে। এবং এই যে প্রয়াস, প্রথম প্রয়াস, সুতপা ম্যাডাম সমস্ত কিছুই ব্যক্ত করলেন এবং আশা করব এই সেমিনার এখানেই থেমে থাকবে না, স্টুডেন্ট সেমিনার। এবং আমাদের 24 তারিখে আরেকটি সেমিনার আমরা আয়োজন করছি এবং সেটা 5th সেমিস্টারের। এবং এই যে বিষয়, আজকের যে বিষয়, দক্ষিণ ভারতের একটি সাম্রাজ্যকে নিয়ে স্টুডেন্টরা যেভাবে তাদের বক্তব্য উপস্থাপন করলো, তাতে আমরা সবাই আপ্লুত। বিভাগের যারা অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন তারা আমরা আপ্লুত স্টুডেন্টদের এই প্রয়াস দেখে। এবং স্টুডেন্টরা অনেকটাই সমৃদ্ধ হলো এবং এটা সম্পূর্ণ ওদের সিলেবাসের মধ্যেই আজকে বিষয়বস্তু ছিল। কারণ ওদের যখন আমরা রোম করে কোনো ফোর্স করিনি, ওদের বলেছিলাম তোমাদের নিজেদের মতন করে একটা টপিক ঠিক করো এবং তোমরা তার উপর এমনভাবে আমরা মানে এটাকে তৈরি করে দেব যাতে ভবিষ্যতে তোমরা এই উপরে অনেকটাই তোমরা দখল থাকে এবং এই বিষয়টা সম্পর্কে যাতে একদম কমপ্লিট একটা নলেজ তোমরা গ্যাদার করতে পারো। তার জন্যই এই সেমিনারের প্রয়াস আমরা মানে নিয়েছি। এবং এরকম সেমিনার হিস্ট্রি ডিপার্টমেন্ট দ্বারা আরো বেশি হবে। এবং এটা প্রথম নয়, এরপরে ধীরে ধীরে 10 জন, এরপরে আবার 10 জন, এরকম করে করে ভেবেছি আমরা আরো 4-5টা সেমিনার, স্টুডেন্ট সেমিনার ওয়েবিনার আমরা করব, ইচ্ছা আছে। এবং এরপরে আশা করব যে হিস্ট্রি ডিপার্টমেন্ট এই যে পথ দেখিয়েছে, অন্যান্য ডিপার্টমেন্ট এই স্টুডেন্ট ওয়েবিনারের মধ্য দিয়ে নবদ্বীপ কলেজের খ্যাতি যশ সমৃদ্ধ করবে। এবং এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।